আজকে আম্মার বিয়ে। সকাল থেকে সবাই ব্যস্ত। নানা, নানি, খালা সবাই যার যার মতো কাজ নিয়ে ছোটাছুটি করছে। চারপাশের এই আনন্দের ভিড়ে আমার আম্মাও অনেক খুশি। তার মুখে হাসির শেষ নেই। আমি বারান্দার এক কোণে কাঠের একটা পুরনো টুলে চুপচাপ বসে ভাবছি, আম্মা যদি আমাকে ছেড়ে আবার বিয়ে করে অন্য কোথাও চলে যাবে, তবে আমাকে আদালতের সবার সামনে অত কান্নাকাটি করে বাবার কাছ থেকে নিয়ে আসলো কেন? আমার মতো ১২ বছরের ছোট্ট একটা ছেলের মাথায় এই অঙ্ক কোনোভাবেই মেলে না। সকাল ১১টা বেজে গেছে। রোদের তাপ বাড়ছে। হঠাৎ আমার এক খালা পাশ দিয়ে যাওয়ার সময় একটু দাঁড়িয়ে মুখটা নিচু করে বলল, এই শাহেদ, সকালে কিছু খাসনি নাকি? মুখটা এমন শুকনো লাগছে কেন? আমি কোনো উত্তর দিলাম না। নিচের দিকে তাকিয়ে চুপ করে রইলাম। সকাল থেকে আম্মা অন্তত ১০ বার এই বারান্দার সামনে দিয়ে শাড়ি গুছতে গুছতে আসা যাওয়া করেছে। নতুন গয়না পরা হাতে কত কি যে সামলাচ্ছে, কিন্তু একবারও আমার দিকে ফিরে তাকালো না। একবারও জিজ্ঞেস করলো না, শাহেদ, খেয়েছিস? আমি কার কাছে গিয়ে খাবারের কথা বলবো? যার উপর ভরসা করার কথা, সেই আম্মাই যখন কিছু জিজ্ঞেস করছে না, তখন অন্যদের কথা তো বাদই দিলাম। নানির ওপর অবশ্য রাগ নেই। নানি আজ কাজ নিয়ে অস্থির না থাকলে নির্ঘাত এসে ভাত দিত, সেটা আমি জানি। গলার ভেতরটা কেমন যেন আটকে আছে। আমার উপর ভিড় করে আসা অভিমান চোখের কোণ দুটো ভিজে উঠল। আম্মা যদি আমাকে এভাবে পর করে দেবে, তবে কেন সেদিন অত নাটক করে আব্বার কাছ থেকে আমাকে আলাদা করলো? যেদিন জজ সাহেব রায় দিলেন যে আমি আম্মার কাছেই থাকব, আদালত কক্ষের সেই দিনটার কথা আমার খুব পরিষ্কার মনে আছে। রায় শোনার পর আব্বা হাঁটু গেড়ে মেঝেতেই বসে পড়েছিল। তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কি কান্না! আব্বার বুকের ধকধক শব্দ আর চোখের পানিতে আমার শার্টের কাঁধ ভিজে গিয়েছিল। গাড়িতে ওঠার আগে আব্বা আমার পকেটে জোর করে বেশ কিছু টাকা গুঁজে দিয়ে বলেছিল, যখন যা মন চাবে কিনে খাইও বাবা, আমি তোমাকে আমার কাছে রাখতে পারলাম না। কথাগুলো যত মনে পড়ছে, বুকের তরল কষ্টটা চোখের পানি হয়ে গাল বেয়ে গড়িয়ে পড়ছে। গত ১ বছর ধরে আমি আব্বাকে ছাড়া এই বাড়িতে আছি। আজ এই মুহূর্তে বারান্দায় বসে আমি মনে মনে একটা শক্ত সিদ্ধান্ত নিলাম, যে করে হোক আজ এই হট্টগোলের সুযোগে এই বাড়ি থেকে পালিয়ে আমি সোজা আব্বার কাছে চলে যাব। উঠানের দিকে তাকাতে দেখি বরপক্ষের লোকজনের জন্য ডেকোরেটরের লোক দুটো বড় খাসি কাটতে বসেছে। সেখানে নানা দাঁড়িয়ে তদারকি করছেন। কেউ একজন চিৎকার করে ডেকোরেশনের লোককে ট্রের গ্লাসগুলো ধুতে বলছে। পুরো বাড়ি যেন এক উৎসবের মেলায় পরিণত হয়েছে। শুধু এই মেলায় আমার কোনো জায়গা নেই। পা ধুয়ে ঘরে ঢোকার পথে আম্মার মুখোমুখি হয়ে গেলাম। লাল সুতোর কাজ করা ভারী একটা শাড়ি পরেছে আম্মা, হাতে লাল রেশমি চুড়ি। পার্লার থেকে আসা একজন মেয়ে আমার চুল বেঁধে দিচ্ছে। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আম্মা একটু থমকে দাঁড়ালো, কিন্তু তার চোখে সেই আগের মতো আদর আর উদ্বেগ কিছুই দেখতে পেলাম না। বরঞ্চ সেখানে ছিল এক ধরনের তাড়া। শাহেদ, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ঘরের ভিতর গিয়ে বস। আর শোন, নতুন জামাটা পরে নে। একটু পর লোকজন চলে আসবে, ঘর থেকে বেশি বের হবি না। আর তোর নতুন আব্বাও আছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে আম্মা আয়নার দিকে ঘুরে গেল। নতুন আব্বা শব্দটি তো আমার কানে হাতুড়ির মতো গিয়ে লাগলো। আমার আব্বা তো একজনই, যে আব্বা প্রতিদিন আমাকে বাজারে নিয়ে যেত, যে আব্বা নিজে না খেয়ে আমাকে খাইয়ে দিত। আর সেই জায়গায় আম্মা অন্য একজনকে আমার ঘাড়ে বসিয়ে দিতে চাইছে। আমি নিজের ছোট ঘরে ফিরে এলাম। একটা পুরনো ট্রাঙ্কের ওপর রাখা আছে আম্মার কিনে দেওয়ার নতুন শার্ট প্যান্ট। আমি সেগুলোর দিকে তাকালামও না। কোণে পড়ে থাকা আমার স্কুলের পুরনো পিঠের ব্যাগটা টেনে নিলাম। ব্যাগটা খুলে ভেতরের দুটো ধোয়া গেঞ্জি, একটা প্যান্ট আর আব্বার দেওয়া সেই জমানো টাকাগুলোর মধ্য থেকে ৩০০ টাকা ঢুকিয়ে নিলাম। পকেটের বাকি টাকাটা আমি খুব যত্নে একটা আলাদা প্যাকেটে মুড়িয়ে রেখেছি। ওটা আব্বার শেষ স্মৃতি, ওটা আমি খরচ করব না। বাড়ি থেকে বের হওয়ার রাস্তা খুব সহজ নয়। উঠানে নানার নজর এড়িয়ে গেট দিয়ে যাওয়া যাবে না, কিন্তু পেছনের রান্নাঘরের পাশ দিয়ে যে ছোট গলিটা পুকুর পাড়ের দিকে গেছে, ওদিক দিয়ে চাইলে খুব সহজেই টপকে বেরিয়ে যাওয়া যায়। দুপুর ১:৩০টার দিকে যখন সবাই দুপুরের খাবার খেতে বসবে আর নতুন বরাসার তোড়জোড় শুরু হবে, ঠিক তখনই সুযোগটা নিতে হবে। হঠাৎ দরজায় টোকা পড়ল। চোখ মুছে দেখি নানি দাঁড়িয়ে আছে, হাতে একটা ছোট বাটিতে দুটো মিষ্টি। নানির চোখ দুটো ক্লান্ত, কিন্তু সেখানে আম্মার মতো উদাসীনতা নেই। নে ভাই, সকাল থেকে তোকে কিছু খেতে দেখি নাই, একটু মুখে দে। তোর আম্মা তো আজ নতুন জায়গায় পা দিচ্ছে, তোকে দেখার সময় কই তার?
নানি নিঃশ্বাস ফেলে আমার মাথায় হাত বুলালো। নানির হাতের মিষ্টিটা মুখে দিতে গিয়ে আমার গলা আটকে গেল। না, এ বাড়িতে আর কিছু খাবো না, আর এক মুহূর্ত না। মিষ্টির বাটিটা টেবিলের ওপর রেখে দিলাম। আমি ব্যাগটা খাটের নিচে লুকিয়ে রেখেছিলাম। ঘড়ির কাঁটা তখন দুপুর 12টা বাজল। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আমি আব্বার শহরের বাস রুটের রাস্তাটা চিনি। আমাদের এই গ্রাম থেকে 5 মাইল দূরে বাস স্ট্যান্ড। সেখান থেকে টাঙ্গাইলের বাস ধরে সোজা চলে যাব আব্বার দোকানে। আব্বা হয়তো ভেবেছিল সে আমাকে হারিয়ে ফেলেছে, কিন্তু আজ আমি আব্বাকে প্রমাণ করে দেব আমি শুধু তার ছেলে, আর কারো না। ঘড়ির কাঁটায় তখন 1টা বাজতে 10 মিনিট বাকি। মরিচার গরম মশলার ঝাঁঝালো গন্ধে পুরো উঠান গমগম করছে। বাবুর্চি কড়াইয়ে ঢাকনা সরিয়ে বিশাল কাঠের খন্তা দিয়ে চাল নাড়ছে, আর সেখান থেকে ধোঁয়া উঠে বাতাস ভারী করে তুলছে। নানা গলার রক ফুলিয়ে ডেকোরেটরের ছেলেকে তাগাদা দিচ্ছে। আর গেটের ফুল তো ঠিকমতো বাদ, বরপক্ষ আর আধা ঘন্টার মধ্যে চলে আসবে। ঠিক এই হট্টগোল আর হইচইয়ের মুহূর্তটার জন্যই আমি অপেক্ষা করছিলাম। খাট থেকে ব্যাগটা পিঠে ঝুলিয়ে নিলাম। শার্টের তলায় ব্যাগটা চেপে ধরে সাবধানে পা টিপে টিপে পেছনের রান্নাঘরের গলির দিকে এগোলাম। নানি তখন কড়াই থেকে বাটিতে কোরমা ঢালতে ব্যস্ত। কাজের মহিলারা ডাল বাটা নিয়ে তর্ক করছে। কেউ আমার দিকেই খেয়াল করার অবস্থায় নেই। রান্নাঘরের পেছন ঘেঁষে বাঁশঝাড়ের স্যাঁতস্যাঁতে গলিটা দিয়ে বেরিয়ে গলির শেষ মাথায় পুরনো ইটের নিচু দেয়াল। ব্যাগে হাত দিয়ে দেখে নিলাম টাকাটা ঠিক আছে কিনা। তারপর কোনো মতে পা দেয়ালে আটকে ওপারে বাঁশবাগানে লাফিয়ে পড়লাম। কাদার শুকনো বাঁশপাতার ওপর দিয়ে যখন দৌড়াতে শুরু করলাম, তখন বুকের ভেতরটা ড্রামের মতো বাজছিল। মনে হচ্ছিল এই বুঝি কেউ পেছন থেকে ডেকে উঠল, শাহেদ, কই যাস? কিন্তু না, শুধু পেছনের বাড়ির সাউন্ড বক্সে বাজতে থাকা হিন্দি গান আর মাইকের আওয়াজ ব্যাকগ্রাউন্ডে ফিকে হয়ে আসতে লাগলো। পাকা রাস্তায় উঠে আমি হাঁটার গতি বাড়িয়ে দিলাম। দুপুর 1টা রোদে পিচ ঢালা রাস্তা গরম হয়ে উঠেছে। চটির তলা দিয়ে সেই আঁচ পায়ে লাগছে। বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছাতে হলে প্রায় 3 মাইল কাঁচা রাস্তা আর 2 মাইল পাকা পথ পার হতে হবে। ভ্যানভার রিকশায় উঠলে চেনা কেউ দেখে ফেলতে পারে, তাই হাঁটাহাঁটি ছাড়া গতি নেই। রাস্তার দুই পাশে ধানক্ষেত বাতাসের তোড়ে দুলছে। মাথার উপর প্রখর রোদ, তৃষ্ণায় বুক ফেটে যাওয়ার জোগাড়। রাস্তায় 2-1 গ্রামের পরিচিত মুখ দেখা গেল। আমি মুখ নিচু করে গামছা দিয়ে মাথা ঠেকিয়ে হাঁটার ধরন বদলে ফেললাম। 12 বছরের একটা ছেলে পিঠে ব্যাগ নিয়ে একা একা এত রোদে কই যাচ্ছে, এই প্রশ্ন যাতে কেউ না তুলতে পারে। ঘণ্টাখানেক একটানা হাঁটার পর যখন পাকা রাস্তার শেষ মাথায় বাসস্ট্যান্ডে পৌঁছালাম, তখন আমার পরনের গেঞ্জি ঘেমে পিঠের সঙ্গে সেটে গেছে। ধুলো আর বাঁশের কালো ধোঁয়ায় চোখ জ্বলছে। লোকজনের হাঁকডাক, চায়ের দোকানের খটখট শব্দ আর লোকাল বাসের কন্ডাক্টরদের চিল্লাচিল্লি। টাঙ্গাইল, টাঙ্গাইল, এই সরেন, সরাসরি টাঙ্গাইল। আমি পকেটে হাত দিয়ে সেই টাকার নোটগুলো শক্ত করে ধরলাম। গায়ে নতুন জামা নেই, পায়ে ধুলোবালি মাখা পুরনো স্যান্ডেল, কিন্তু বুক জুড়ে একটা অদ্ভুত জেদ। আমার রাজকীয় বিয়ের প্যান্ডেল, মাংসের ঘ্রাণ কিংবা মায়ের লাল শাড়ি, কোনো কিছুই আমাকে আর বাঁধতে পারবে না। লোকাল বাসটার মাঝামাঝি সারির একটা সিটে জানালার পাশে গিয়ে বসলাম। কন্ডাক্টর এসে বলল, কোথায় যাবি? আমি বুক চেতিয়ে শক্ত গলায় বললাম, টাঙ্গাইল। ভাড়া কত? কন্ডাক্টর আমার ছোট চেহারার দিকে একটু অন্যভাবে তাকালো। 50 টাকা দে। আমি পকেট থেকে নোট বের করে দিলাম। হাতে বাকি টাকা আর টিকিট পেয়ে জানালার বাইরে তাকালাম। গাড়িটা স্টার্ট দিতেই পুরো বাস একটা ঝাঁকুনি দিল। সাইড মিররে দেখলাম গ্রামের সীমানা পার হয়ে ধীরে ধীরে বাসটি বড় রাস্তায় উঠে যাচ্ছে। মনে মনে ভাবলাম, আম্মা হয়তো এতক্ষণে টের পেয়েছে আমি ঘরে নেই, কিংবা হয়তো এখনও টের পায়নি। বড়াসার সাজগোজ নিয়ে হয়তো সে পার্লারের মেয়ের সাথে ব্যস্ত। আমি না খেলে যার কিছু যায় আসে না। আমি বাড়ি থেকে হারালে কি তার নতুন সংসার আটকে থাকবে? নিশ্চয়ই না। গাড়ির জানালার বাতাস এসে গা জড়িয়ে দিচ্ছিল, কিন্তু মাথার ভিতর ঘুরে ফিরে আসছিল আব্বার সেই শেষ গানটা। 1 বছর আগের কথা। আদালতের বারান্দায় কাঠের ব্রেঞ্চে বসেছিলাম আমি। মা আর বাবা দুই দিকে দুটো আলাদা টেবিলে উকিলদের সাথে কথা বলছিল। মা জজ সাহেবের সামনে গিয়ে হাউমাউ করে কেঁদে উঠে বলেছিল, ছেলে আমার কলিজার টুকরো, ওকে ছাড়া আমি বাঁচব না। ওর বাবা মদ জুয়া খেলে সংসার ছাড়খাড় করেছে। আমার ছেলেকে ওর হাতে দিলে ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমি তখন ছোট হলেও বুঝতাম, আব্বা সিগারেট খেত ঠিকই, কিন্তু কোনোদিন মদ ছুঁয়েও দেখেনি। আর জুয়া? আব্বা সারাদিন বাজারের ইলেকট্রনিক্সের দোকানে বসে ঘাম ঝরিয়ে রেডিও টিভি মেরামত করত।
কিন্তু কোর্টের লড়াইতে মায়ের পক্ষের উকিলের চাটুকারিতার কাছে আব্বার সাধারণ সত্যগুলো হেরে গিয়েছিল। জজ সাহেব যখন রায় দিলেন আমি আম্মার কাছেই থাকব, আব্বা ডুকরে কেঁদে উঠেছিল। বিচারক উঠে যাওয়ার পর আব্বা আমার কাছে এসে হাঁটু গেড়ে বসেছিল। আমার ধুলোবালি মাখা হাত দুটো নিজের মুখ চেপে ধরে বলেছিল, তুই কষ্ট পাস না সাহেব, তোর আম্মা তোকে ভালো রাখবে। পড়াশোনাটা ঠিকমতো করিস। আর শোন, তোর আব্বা তোকে কোনোদিন ভুলে থাকবে না। সেদিন আব্বার হাত থেকে পাওয়া সেই সামান্য টাকাগুলো আজ আমার একমাত্র ভরসা। বাস যখন টাঙ্গাইল বাস স্ট্যান্ডে এসে পৌঁছালো তখন বেলা 5টা পেরিয়ে গেছে। পুরো শহরটা অচেনা লাগছিল। 1 বছর আগে আব্বার সাথে যখন এই শহরে এসেছিলাম তখন এত বড় বড় দালান ছিল কিনা মনে নেই। মোড়ের মুখে নেমে একটা ডাবের দোকানে গিয়ে দাঁড়ালাম। ডাবওয়ালা লোকটা ডাব কাটতে কাটতে বলল, কই যাবা বাজান? আমি বললাম, চৌধুরী মার্কেটের পেছনে রহমান ইলেকট্রনিক্স দোকানে। লোকটা ডাবের চোখ কেটে দিতে দিতে বলল, ও খালিক মিয়ার দোকান? ওই তো, সোজা গিয়ে ডান দিকের গলি। হেঁটে গেলে 5 মিনিট লাগবে। ডাবের জলটুকু এক নিঃশ্বাসে খেয়ে টাকা মিটিয়ে দিলাম। তারপর হাঁটা দিলাম নির্দিষ্ট গলির দিকে। গলিটা একটু ভেতরের দিকে। দুই পাশে বেশ কিছু পুরনো টিনের আর ইটের দোতলা দোকান, ঘড়ির দোকান, সাইকেল মেরামতের দোকান পার হয়ে একটু এগোতেই নজর হলো সেই নীল রঙের সাইনবোর্ডটা, রহমান ইলেকট্রনিক্স। সাইনবোর্ডের রং কিছুটা চটে গেছে। দোকানের সামনে একটা পুরনো রঙিন টেলিভিশন খোলা অবস্থায় রাখা। ভেতরে একজন লোক মাথা নিচু করে সোল্ডারিং আয়রন দিয়ে সার্কিট বোর্ডে কাজ করছে। বাতাসে রাং আর রেজিনের পরিচিত ঝাঁঝালো গন্ধ। লোকটার চুলগুলো 1 বছরে অনেকটাই পেকে গেছে। গায়ের নীল শার্টটার কলারটা একটু ছেঁড়া, গাল ভাঙা, চোখে মোটা ফ্রেমের চশমা। আমার বুকের ভেতর যেন 1000টা ঢাক একসঙ্গে বেজে উঠল। চোখ দুটো ঝাপসা হয়ে এলো। আমি দোকানের দরজার কাঠে তুলে ব্যাগটা নামিয়ে রেখে কাপা কাপা গলায় ডাকলাম, আব্বা। ভেতরে সোল্ডারিং আয়রন করা হাতটা এক মুহূর্তের জন্য বাতাসে থমকে গেল। লোকটা কোনো কথা না বলে আস্তে আস্তে মাথা তুলল। চশমাটা নাকের ওপর থেকে টেনে ঠিক করে আমার দিকে তাকালো। প্রথম কয়েক সেকেন্ড আব্বা যেন নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না। তারপর হাতের টুলটা মেঝেতে ফেলে দিয়ে ধরফর করে উঠে দাঁড়ালো। সাহেব, তুই তুই এখানে? আব্বার গলার আওয়াজ আটকে আসছিল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। দৌড়ে গিয়ে আব্বার কোমর জড়িয়ে ধরলাম। 1 বছর ধরে জমে থাকা সব অভিমান, কষ্ট আর আম্মার ওপর জমানো রাগ চোখের পানি হয়ে আব্বার ময়লা শার্টে আশ্রে পড়ল। আব্বা মেঝে হাঁটু গেড়ে বসে আমাকে বুকের মধ্যে আঁকড়ে ধরল। তার শরীরের সেই পরিচিত ঘামের আর সোল্ডারিংয়ের গন্ধটা আমাকে জড়িয়ে নিল। তুই একা এতদূর কিভাবে আসলি রে বাবা? তোর আম্মা কই? তোকে কে পাঠালো? আব্বা আমার মুখটা 2 হাতে ধরে ছটফট করতে দেখতে লাগলো, যেন বিশ্বাসই করতে পারছে না আমি সত্যি তার সামনে দাঁড়িয়ে আছি। আমি কাঁদতে কাঁদতে বললাম, আজ আম্মার বিয়ে আব্বা। আম্মা আমাকে আর চায় না। আমি আর ওই বাড়িতে ফেরত যাব না। তুমি আমাকে তোমার কাছে রেখে দাও। আমি তোমার দোকানে কাজ করব, তাও ওই বাড়িতে আর কোনোদিন যাব না। আব্বার হাত দুটো থরথর করে কাঁপতে লাগলো। আমার কথাগুলো শুনে তার চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া পানি এসে পড়ল আমার কপালে। শহরের এই ঘিঞ্জিগুলির ছোট্ট একটা ইলেকট্রনিক্সের দোকানে তখন দুজন নিঃসঙ্গ মানুষ একে অপরকে শক্ত করে ধরেছিল, যাদের হারিয়ে যাওয়ার মতো আর কিছুই অবশিষ্ট ছিল না। আব্বার বুকের উত্তাপ আর পরিচিত ঘামের গন্ধে আমার সারাদিনের ক্লান্তি আর কষ্টগুলো যেন এক লোহমায় ধুয়ে মুছে যাচ্ছিল। কিন্তু আব্বার শরীরটা 1 বছরের মধ্যে ভীষণ শুকিয়ে গেছে। পকেটের চশমাটা বারবার ঠিক করতে করতে আব্বা আমার মাথার চুলে হাত বুলাচ্ছিলেন। তার হাতের স্পর্শে কেমন যেন একরকম ভীতি আর অনিশ্চয়তা ফুটে উঠছিল। তুই দুপুর থেকে কিছু খাইছিস সাহেব? আব্বার গলার তোতলামো চেপে রেখে জিজ্ঞেস করলো। আমি মাথা নেড়ে না বললাম। সকাল থেকে পেটে পানি ছাড়ার কিছুই পড়েনি। নানির দেওয়া সেই মিষ্টি দুটো টেবিলে রেখে পালিয়ে এসেছি। আব্বা ধরফর করে উঠে দাঁড়িয়ে দোকানের সামনে কাঠের ঝাপটা অর্ধেক নামিয়ে দিল। তারপর আমার হাত ধরে টানতে টানতে পাশের গলির ছোট হোটেলটার দিকে নিয়ে গেল। হোটেলের কাচের আলমারিতে রাখা ঠান্ডা পরোটা খেলাম প্রথমে, আর রুই মাছের ঝোল দিয়ে ভাত দিল। আমি যখন গোগ্রাসে গিলছিলাম আব্বা তখন কাঠের ভাঙা চেয়ারটায় বসে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। তার চোখের কোণ দুটো লাল, গালের চামড়া ঝুলছে। চশমার কাচের আড়ালে মনে দুটো বারবার কেঁপে উঠছিল। তোর আম্মা তোকে কিছু বলে নাই? আব্বা হঠাৎ একদম নিচু গলায় প্রশ্ন করল।
আমি মুখে ভাতের লোকমা নিয়ে বললাম, আম্মা নতুন শাড়ি পরে আয়নার সামনে সাজছিল। নতুন আব্বা আসবে, তাই আমাকে ঘরে গিয়ে বসে থাকতে বলল। আমারই একটা বারও জিজ্ঞেস করলো না আমি খেয়েছি কিনা। আব্বা একটা লম্বা নিঃশ্বাস ফেলল, হাতটা টেবিলের ওপর রেখে আঙ্গুলগুলো মটকালো। তার মুখ দেখে মনে হচ্ছিল ভেতরে শত শত কথা জমে আছে, কিন্তু কোনো শব্দ মুখ ফুটে বের হচ্ছে না। খাওয়া শেষ করে আব্বা আমাকে নিয়ে তার মেসে গেল। বাজারের পেছনে একটা পুরনো চুনকাম খসে পড়া 4 তলা বিল্ডিংয়ের নিচতলার একটা ছোট্ট রুম। ঘরে পা দিতেই স্যাঁতস্যাঁতে একটা প্লাস্টিকের গন্ধ নাকে এলো। ঘরের কোণে একটা লোহার সিঙ্গেল খাটের ওপর জটলা পাকানো কাঁথা, পাশে ছোট্ট একটা প্লাস্টিকের তুলে সারি সারি ওষুধের কৌটা আর পাত। আমার নজর ওষুধের পাতার দিকে যেতেই আব্বা তাড়াতাড়ি গামছা দিয়ে সেগুলো ঢেকে ফেলল। ওগুলো কিসের ওষুধ আব্বা? তুমি অসুস্থ? আমি প্রশ্ন করলাম। আব্বা মেঝে একটা পুরনো মাদুর পাড়তে পাড়তে হালকা হেসে বলল, না রে বাবা, কিছু না। রাতে একটু ঘুম হয় না তো, তাই ডাক্তারের দেওয়া সামান্য ঘুমের ওষুধ। মাথাটা মাঝে মধ্যে একটু ঝিমঝিম করে, আর কিছু না। আমি মেঝেই বসে পড়লাম। 1 বছর আগের আব্বা আর আজকের আব্বার মধ্যে আকাশ পাতাল তফাৎ। মা তো কোর্টে বলল আব্বা মদ জুয়ায় শেষ হয়ে গেছে, কিন্তু এখানে এসে দেখছি আব্বা আসলে নিজের একাকিত্বের কাছে হার মেনে নিজের শরীরটাকে শেষ করে ফেলেছে। আমাকে হারিয়ে এই নিঃসঙ্গ ঘরে আব্বা কিভাবে রাত পার করেছে, এই ওষুধের পাতাগুলোই তার সাক্ষী। ঠিক তখনই আব্বার পকেটে থাকা পুরনো বাটন ফোনটা বিকট শব্দে বেজে উঠল। ঘরের নীরবতা ভেঙে রিংটোনটা যেন হাতুড়ির মতো বাজল। আব্বা পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকালো। তার মুখের রঙের পরিবর্তনটা আমি পরিষ্কার দেখতে পেলাম। গায়ের চামড়া টানটান হয়ে গেল, কপালে চিন্তার ভাঁজ গভীর হলো। কার ফোন আব্বা? আমি কিছুটা ভয় পেয়ে জিজ্ঞেস করলাম। আব্বা কোনো কথা না বলে ফোনের সবুজ বোতামটা চেপে কানে ধরল। লাউডস্পিকার অন না থাকলেও ঘরের নিস্তব্ধতায় ওপাশের চেনা চিৎকারটা স্পষ্ট শোনা যাচ্ছিল, আম্মার গলা। কিন্তু সেই গলায় তীব্র রাগ আর আশঙ্কায় ভরা। খালেক, শাহেদ কি তোমার কাছে গেছে? সত্যি করে বলো, আজ আমার বিয়ের দিনে তুমি আমার ছেলেকে লুকিয়ে চুরি করে আমাকে বিপদে ফেলার ধান্দা করছো? আমার এই অভিযোগ শুনে আব্বার হাতটা কেঁপে উঠল। আব্বা শান্ত গলায় বলল, শাহেদ একা একা হেঁটে হেঁটে এত দূরে হেঁটে চলে এসেছে সোফিয়া। সে সারাদিন কিচ্ছু খায় নাই, পেটে খিদে নিয়ে আমার দোকানে এসে হাজির হয়েছে। মিথ্যে কথা বলো না। ওপাশ থেকে আম্মা এক প্রকার গর্জে উঠল। 12 বছরের একটা ছেলে একা একা টাঙ্গাইল চলে যাবে? তুমি তাকে বুদ্ধি দিয়েছ। তার নানি তাকে ঘরে দেখতে না পেয়ে সারা গ্রাম খোঁজাখুঁজি করছে। বরপক্ষের লোক চলে এসেছে, আর আমার ছেলে নাকি নিখোঁজ। তুমি জেনে শুনে আমার জীবনটা তছনছ করতে চাও, তাই না? আমি আর সহ্য করতে না পেরে আব্বার হাত থেকে ফোনটা একরকম ছিনিয়ে নিলাম। মুখের কাছে নিয়ে চিৎকার করে বললাম, আম্মা, আব্বা আমাকে ডাকে নাই, আমি নিজে আসি। তুমি তো তোমার নতুন বর নিয়ে ব্যস্ত ছিলে, আমার দিকে একবার তাকাও নাই। আমি আর কোনোদিন ওই বাড়িতে ফেরত যাব না, আমি আব্বার কাছেই থাকবো। ওপাশ থেকে আম্মা কয়েক সেকেন্ড চুপ করে গেল। হয়তো আমার এই সোজা কথাগুলোর জন্য সে তৈরি ছিল না। তারপর স্বর কিছুটা নরম করে হুমকি দিয়ে বলল, শাহেদ, তুই ছোট মানুষ, তুই বুঝবি না। তুই এখনই চলে আয়। কোর্টের রায় অনুযায়ী তুই আমার কাছে থাকবি। তোর বাবা যদি তোকে জোর করে রাখে, তবে আমি কাল সকালেই পুলিশ নিয়ে যাব। চিৎকার করে বলল খালেক, তুমি কিন্তু ভালো করে জানো কোর্টের কাগজ আমার পক্ষে। পুলিশ আসলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। কলটা খট করে কেটে গেল। ফোনটা আমার হাত থেকে নামিয়ে রাখার পর ঘরে আবার সে নিথর নীরবতায় ফিরে এলো। আব্বা মেঝে মাথা নিচু করে বসে রইল, তার হাত দুটো হাঁটু জড়িয়ে ধরেছিল। আমি আব্বার কাছে ঘেঁষে গিয়ে বসলাম। আব্বা, পুলিশ আসলে তুমি আমাকে দিয়ে দেবে? আমি তো আম্মার কাছে যেতে চাই না। তুমি আবার জজ সাহেবকে বলো না আমি তোমার কাছে থাকতে চাই। আব্বা মাথা তুলে আমার দিকে তাকালো, তার চোখে জল। আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কোর্টের আইন বড় কঠিন রে শাহেদ। জজ সাহেবের কাছে কাগজের দাম বেশি, বাপের কান্নার কোনো দাম নাই। কিন্তু আমি তোকে আর অনাথ হতে দেব না। আব্বা গামছা দিয়ে চোখ মুছে শক্ত হয়ে দাঁড়ালো। টুলের ওপর থেকে একটা খাতা আর কিছু আইনি কাগজ বের করলো, যেগুলো সে 1 বছর ধরে সযত্নে আগলে রেখেছে। আজ রাতটা তুই আমার কাছে ঘুমাবি। কাল সকালে পুলিশ আসুক বা তোর আম্মা আসুক, আমি আর জজের ভয়ে পালিয়ে যাব না। তোর মা তোকে ছেড়ে নতুন সংসার করতে পারে, কিন্তু আমি তোকে ছেড়ে আর বাঁচতে পারবো না। কাল সকালে উকিলের কাছে যাব, তোকে আর আমি হারাবো না শাহেদ।
আব্বা ঘরের একমাত্র ড্রিম লাইটটা জ্বেলে দিল। হলুদ আলোয় ছোট ঘরটা ভরে গেল। আমি আব্বার পাশে খাটে গিয়ে শুয়ে পড়লাম। বাইরে টাঙ্গাইল শহরের রিকশার টুংটাং আর বাসের হর্ন ভেসে আসছে। আমার জমকালো বিয়ের বাতিগুলো থেকে অনেক দূরে এই স্যাঁতস্যাঁতে ছোট ঘরটাতে আমি অবশেষে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কাল কি হবে আমি জানি না, কিন্তু আজ রাতে অন্তত আমার আব্বা আমার পাশে আছে। সকাল ৮টা বাজতেই বাজারের লোকজনের আসা যাওয়া শুরু হয়ে গেছে। আব্বা দোকানের সামনে ঝাঁপ এক এক করে খুলে একপাশে টেনে রাখলেন। কাল রাতের পর থেকে আব্বার চেহারাটা একদম ভেঙে পড়েছে। চোখের নিচে কালি, গায়ের শার্টটাও বদলানো হয়নি। দোকানের ভেতরের কাঠের ছোট ব্রেঞ্চটায় আমি বসেছিলাম। আব্বা একটু পুরনো সুতি গামছা দিয়ে টিভি মেরামত করার টোলটা মুছছিলেন, কিন্তু মন যে কাজের দিকে নেই তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। একই জায়গায় বারবার বসছেন, আর চোখ দুটো বারবার বাইরে গলির মুখের দিকে চলে যাচ্ছে। আব্বা, তুমি কি নাস্তা খাবা না? আমি নিচু গলায় জিজ্ঞেস করলাম। আব্বা গামছাটা টেবিলের ওপর রেখে আমার দিকে তাকালেন। খামো। তোর খিদে পাইছে? না, কাল রাতে মাছ দিয়ে ভাত খাওয়ার পর আর খিদে লাগে না। আব্বা পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে আমার হাতে দিয়ে বললেন, যা তো ওই মোড়ের মোস্তফার দোকান থেকে 2টো চা আর 4টে লাল বিস্কুট নিয়ে আয়। আমি কাপ দুটো নিয়ে দোকান থেকে বের হতে যাব, ঠিক তখনই গলির মুখে একটা রিকশা এসে থামলো। রিকশা থেকে নামলো আমার ছোট মামা আর আম্মা। আমার গায়ে কালকের সে বিয়ের ভারী লাল শাড়িটা নেই, একটা খুব সাধারণ ছাপা শাড়ি পরেছে। চুলগুলো সাধারণ করে খোপা করা, মুখটা একদম থমথমে। আমার হাত থেকে চায়ের কাপের চিন্তা এক মুহূর্তেই উবে গেল। আমি পেছন ফিরে দৌড়ে এসে আব্বার শার্ট ধরে দাঁড়ালাম। মামা দোকানে ঢুকে সোজা আমার দিকে হাত বাড়ালো। সাহেব, চল। আব্বা চট করে মামার আর আমার মাঝখানে এসে দাঁড়ালেন। রহিম, ছেলেটার গায়ে হাত দিবে না। আম্মা পেছনে দাঁড়িয়েছিল, সে ভেতরে ঢুকলো না, দরজার মুখে দাঁড়িয়ে রইল। তার চোখ দুটো লাল। সারা রাত হয়তো সেও ঘুমায়নি। আম্মা কোনো রকম চিল্লাচিল্লি করল না, কিন্তু তার গলার আওয়াজটা অসম্ভব ঠান্ডা আর শক্ত শোনালো। খালেক, কাল সারা রাত আমার বাড়িতে কি গেছে তুমি জানো? আম্মা আব্বার দিকে না তাকিয়েই বলল, বরের বাড়ির লোক চলে আসার পর ছেলে নাই, ওর নানা নানি সবার সামনে আমার মাথা কাটা গেল। মান সম্মান সব শেষ হয়ে গেছে আমার। আব্বা চশমাটা খুলে হাতের তালুতে চেপে রেখে বললেন, সোফিয়া, শাহেদ ছোট মানুষ, ও একা একা হেঁটে বাস ধরে আমার কাছে আসছে। আমি তোকে ডেকে এনে নাই, তুমি আনো নাই, কিন্তু তোমার মন তো চাইছে ও চলে আসো। আম্মা এবার আব্বার দিকে সোজা তাকালো। তুমি কাল রাতে ওকে ফেরত পাঠাতে পারতে না? একটা ফোন করে বলতে পারতে না যে ছেলে তোমার কাছে আছে? সারা রাত আমরা ভেবেছি ছেলে বুঝি পুকুরে পড়ল না, রাস্তায় অ্যাক্সিডেন্ট করলো। আব্বা কথাটার কোনো উত্তর দিতে পারলেন না, মাথা নিচু করে রইলেন। কাল রাতে আম্মার কড়া কথার পর আব্বাও যে জট পাকাতে চাননি, সে সত্যটা আব্বার চুপ থাকা দেখেই বোঝা যাচ্ছিল। মামা আমার হাত শক্ত করে ধরে টান দিল। চুপচাপ চল এখন, বাড়িতে তোর নানা বসে আছে। তোর আম্মা নতুন শ্বশুরবাড়ির লোকজনকে কি বোঝ দেওয়া হয়েছে তুই জানিস? আমি মামার হাত ছাড়ানোর জন্য মোচড় দিলাম। আমি যাব না, আমি আব্বার কাছেই থাকবো। আম্মা এবার সামনে এসে আমার কাঁধ শক্ত করে ধরল। তার হাতের চাপটা বেশ কড়া ছিল। শাহেদ, বেয়াদবি করবি না। কোর্টের রায় ভুলে গেছিস? জজ সাহেব তোকে আমার কাছে দিছে, তুই কার কাছে থাকবি সেটা তোর মতো 12 বছরের পোলাপানের বিচারে হবে না। তোমরা মিথ্যে বলেছিলে জজ সাহেবের কাছে। আমি কান্নার তোটে চেঁচিয়ে উঠলাম, আব্বা মদ খায় না, তোমরা আব্বাকে হিংসা করো, তাই আব্বার কাছ থেকে আমাকে নিয়ে গিয়েছিলে। আম্মাকে এ কথায় একটু ধাক্কা খেতে দেখলাম, কিন্তু পরক্ষণেই মুখটা সামলে নিয়ে বলল, তোর আব্বা কত ভালো তা আমার চেয়ে বেশি কেউ জানে না। এই মেজ ঘরে থেকে না খেয়ে থেকে তোর পড়ালেখা হবে, এই দোকানে বসে বড় হবি তুই। আম্মা আব্বার দিকে ফিরে বলল, খালেক, ভালোই ভালোই ছেলেকে আমার সাথে যেতে বলো, পুলিশে যেতে বাধ্য করো না। কোর্টের কাগজ কিন্তু আমার কাছেই আছে। পুলিশ আসলে তোমার এই দোকান বন্ধ হয়ে যাবে, জেলে যেতে হবে। আব্বার দিকে তাকালাম। আব্বা মেঝের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলছিলেন। তার গায়ের শার্টের কলারটা বাতাসে সামান্য উড়ছিল। আব্বা ভালো করে জানতেন আম্মা যা বলছে তা সত্যি। আইনের কাছে সামান্য ভাঙা দোকানের কোনো দাম নেই। তার চেয়ে বড় কথা, পুলিশ আসলে আব্বার এত বছরের জমানো সম্মানটুকু এই বাজারে ধুলোয় মিশে যাবে। আব্বা ধীরে ধীরে হাঁটু মেরে আমার সামনে বসলেন। তার দুটো হাত আমার 2 গালে রাখলেন। হাত দুটো খুব ঠান্ডা ছিল। সাহেব,
আব্বার গলাটা কেঁপে উঠল। তুই তোর আম্মার সাথে যা বাবা। আমি থমকে গেলাম। আব্বা, তুমি আমাকে চলে যেতে বলছো? না রে বাবা। আব্বা চোখ বন্ধ করে ফেললেন। এক ফোঁটা পানি গাল বেয়ে নেমে এলো। তুই এখানে থাকলে তোর আম্মা পুলিশ আনবে, আমার জেল হবে, দোকান বন্ধ হয়ে যাবে। তুই আম্মার কাছে যা, খাওয়া দাওয়া ঠিক মতো করিস। কালকে যে টাকাগুলো দিয়েছিলাম সেগুলো রাখিস। আমি উকিল সাহেবের কাছে যাব আবার, তোকে আমি ঠিকই নিয়ে আসবো। মিথ্যা বলছো তুমি। আমি কান্নায় ভেঙে পড়লাম। তুমি আর আমাকে আনতে যাবা না? তুমি এই স্যাঁতসেঁতে ঘরে একা একা আবার অসুস্থ হয়ে পড়বা। মামা আর কোনো কথা শোনার সুযোগ দিল না। জোর করে আমাকে টেনে দোকানের বাইরে নিয়ে এলো। আমি পেছনে ফিরে আব্বার দিকে হাত বাড়ালাম, কিন্তু আব্বা তখন দুই হাতে মুখ ঢেকে দোকানের মেঝেই বসে পড়েছেন। তার চারপাশের সোল্ডারিং আয়রন, সার্কিট বোর্ড আর খোলা টিভিগুলো যেন হঠাৎ খুব নিঃসঙ্গ হয়ে গেল। আম্মা রিকশায় উঠে বসালো আমাকে। রিকশাওয়ালা প্যাডেল মারতে শুরু করতেই ইলেকট্রনিক্স আর নীল রঙের চটে যাওয়া সাইনবোর্ডটা পেছনে পড়ে যেতে লাগলো। আম্মা পাশে বসে আমার মাথায় হাত রাখার চেষ্টা করলো, কিন্তু আমি ঝটকা মেরে মাথা সরিয়ে নিলাম। আম্মা একটা লম্বা শ্বাস ফেলে বাইরের দিকে তাকিয়ে রইল। রিকশার চাকায় ধুলো উঠছিল। আমি পকেটে হাত দিয়ে আব্বার দেওয়া সেই জমানো টাকার মোড়ানো প্যাকেটটা শক্ত করে ধরে রাখলাম। বাস থেকে নেমে আবার গ্রামের কাঁচা রাস্তায় ঢুকছিল। তখন আমার মনে হচ্ছিল বাবার সাথে আমার এই বিচ্ছেদ হয়তো খুব সহজে শেষ হওয়ার নয়। কিন্তু আব্বা যে কথা দিয়ে পাঠালো, সে কথা আব্বা রাখবে। আমি জানি একদিন না একদিন আব্বা আমাকে ঠিকই এই পথ ধরে ফিরিয়ে নিয়ে যাবে। গ্রামের ঢালাই রাস্তায় রিকশা থামতেই নানা আর নানির মুখের সামনে এসে দাঁড়াতে হলো। উঠানের মাঝখানে বিয়ের প্যান্ডেলের অর্ধেক বাঁশখোলা অবস্থায় পড়ে আছে। বাবুর্চির ডেকোরেটরের লোকেরা পাটি গুটোচ্ছে। নানা আমাকে দেখে এক পা এগিয়ে এসে বড় একটা গালমন্দ করতে গিয়ে থেমে গেলেন। পাশে দাঁড়ানো নতুন এক আত্মীয়া চোখ গোল গোল করে তাকিয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো সুফিয়া, ছেলে পাওয়া গেল? কই ছিল এতক্ষণ? আম্মা গায়ের আঁচলটা ঠিক করতে করতে একদম স্বাভাবিক গলায় বানাইয়া উত্তর দিল, ওই তো ওর ছোট মামার সাথে পাশে গ্রামে এক খালার বাড়ি গিয়ে বসেছিল। পোলাপান মানুষ, একটু রাগ করে চলে গিয়েছিল আর কি। মানুষের মুখের সামনে নিজের ঘরের কথা ঢাকতে আমার এই মিথ্যা বলাটা দেখে আমার গা জ্বলে উঠল। আমি কোনো কথা না বলে সোজা ভেতরে গিয়ে নানির ছোট কামরাটার কোণে বসে পড়লাম। নানা থালা ভর্তি ঠান্ডা খাসির মাংস আর পোলাও নিয়ে আমার সামনে এনে রাখলো। নে ভাই, কাল থেকে তো পেটে কিছু পড়ে নাই, একটু মুখে দে। আমি থালার দিকে একবার তাকিয়ে মুখ অন্যদিকে ফিরিয়ে নিলাম। আমি খাবো না। এমন করতে নাই রে ভাই। নানি পাশে বসে আমার গায়ে হাত বোলাতে লাগলো। তোর আম্মাও তো একটা ভবিষ্যৎ আছে। একলা মানুষ কতদিন থাকবে? তুই না খেলে তোর আম্মা মুখ দেখাবে কিভাবে? আম্মা আমার কথা চিন্তা করে নাই। আমি নিচু গলায় বললাম, আম্মা খালি নিজের কথা ভাবছে। আব্বাকে পুলিশের ভয় দেখিয়ে আমাকে জোর করে নিয়ে আসছে। নানি একটা দীর্ঘশ্বাস ফেলে আর কিছু বলল না। থালাটা খাটের উপর রেখে উঠে চলে গেল। বিকেলের দিকে নতুন বর এলো, নতুন আব্বা, যাকে আমি কোনোদিন এই নামে ডাকবো না। লোকটার বয়স 40-এর ওপর। শহরের কসমেটিক্সের দোকান আছে, গায়ের রং কালো, চোখে চশমা। লোকটা ঘরে ঢুকে আমার দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করলো। শাহেদ, কেমন আছো? তোমার জন্য শহর থেকে একটা নতুন ঘড়ি এনেছি। ঘড়িটা টেবিলের ওপর রেখে দিল। আমি সেটার দিকে তাকালামও না। ঘরের এক কোণে চোখ বন্ধ করে শুয়ে রইলাম। আম্মা ঘরে ঢুকে ঘড়িটা দেখে লোকটার দিকে তাকিয়ে একটু লজ্জিত মুখে বলল, ও এখন একটু অসুস্থ, ঘুমাক। নতুন আব্বার সাথে আম্মা যখন বিদায় নিয়ে শহরের নতুন বাসায় চলে গেল, তখন আমাকে নানা বাড়িতে রেখে যাওয়া হলো। আম্মা ভেবেছিল আমি হয়তো নতুন বাসায় গেলে আরও বেশি ঝামেলা করব, তাই নানা বাড়িতে রেখেই স্কুলে ব্যবস্থা করার কথা ভাবা হলো। দিনগুলো খুব ধীরে পার হতে লাগলো। স্কুলে যাওয়া বন্ধ, বাইরের বন্ধুদের সাথে খেলাধুলা বন্ধ। ঘরের কোণে শুয়ে শুয়ে কেবল আব্বার সেই মুখটাই ভেসে উঠত। আব্বা কিভাবে আছে? সেই স্যাঁতস্যাঁতে মেজ ঘরেটায় কি রাত ঠিক মতো ঘুমায়? আব্বার কি শরীর আরও খারাপ হলো? 4 দিনের দিন সন্ধ্যায় আমি পাশের বাড়ি রাশিদের কাছে গেলাম। রাশিদ আমার বয়সী। ওর বাবার একটা পুরনো নোকিয়া বাটন ফোন আছে। রাশিদ, তোর আব্বার ফোনটা একটু দিবি? একটা জরুরি কল করব। রাশিদ একটু ইতস্ত করে বলল, আমার আব্বা তো দোকানে, ফোন তো ঘরেই আছে। কারে ফোন দিবি? আমার আব্বাকে। আমি মিনতি করে বললাম, একটু দে না ভাই, খালি 2টা কথা বলবো। রাশেদ ঘর থেকে ফোনটা এনে আমার হাতে দিল।
1 বছর আগে আব্বা যখন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করত, তখন একটা কাগজে আব্বার ফোন নাম্বার লিখে দিয়েছিল। সেই 11টা ভিজিট আমার মুখস্থ ছিল। আঙ্গুল কাঁপতে কাঁপতে নম্বরটা তুললাম। সবুজ বোতাম চাপার পর ওপাশে রিং হতে লাগলো। আমার বুকের ভেতর যেন 100টা হাতুড়ি একসঙ্গে পিটছিল। কয়েক সেকেন্ড রিং হওয়ার পর ওপাশ থেকে সেই খসখসে পরিচিত গলাটা ভেসে এলো। হ্যালো, আব্বা। আমি ধরে রাখতে পারলাম না, এক নিঃশ্বাসে বলে উঠলাম। ওপাশে কয়েক সেকেন্ড একদম নিথর নীরবতা। তারপর আব্বার থরথর করে কাপা গলা শোনা গেল। শাহেদ, তুই তুই কই থেকে ফোন করছিস বাবা? আব্বা, আমি নানা বাড়িতে আছি। রাশিদের ফোন থেকে কল দিছি। তুমি কেমন আছো আব্বা? তোমার শরীর ভালো? আব্বার ফুঁপে ওঠার শব্দ স্পষ্ট শুনতে পেলাম। আমি ভালো আছি রে বাবা, তুই কেমন আছিস? তোকে কি মারধর করছে কেউ? খাসনি কিছু? না, আম্মা আমাকে নতুন বাসায় নেয় নাই, নানা বাড়িতে রাখছে। আমি চোখ মুছে বললাম, আব্বা, তুমি আমারে কবে নিয়ে যাবা? আমি এই বাড়িতে একদম থাকতে পারতেছি না। আব্বা নিচু গলায় বলল, শোন শাহেদ, তুই মন খারাপ করিস না। আমি গতকালকে টাঙ্গাইলের বড় উকিল নান্নু সাহেবের কাছে গিয়েছিলাম। উনি সব কাগজ দেখে বলেছেন কাস্টডির ফাইল আবার রিওপেন করা যাবে, কারণ ওর বয়স 12 বছর। তোর নিজের মতামত জজ সাহেব শুনবেন। সত্যি আব্বা? আমার বুকের ভেতরের পুরো অন্ধকারটা যেন এক মুহূর্তেই কেটে গেল। হ্যাঁ রে বাবা, আব্বা রুদ্ধ গলায় বলল। আমি দিনরাত দোকানে খাটছি, অতিরিক্ত কাজ নিচ্ছি, যাতে উকিলের ফিটা জোগাড় করতে পারি। তুই শুধু একটু ধৈর্য ধর। আর শোন, পড়াশোনাটা একদম বন্ধ করিস না, বইগুলো খুলে বসিস। তুমি ঠিকমতো খেও আব্বা, ওই ঘুমের ওষুধ বেশি খাইও না। আমি কান্নার তোরে বললাম, না রে, এখন আর ওষুধ লাগে না। তুই ফোন করছিস, আজ আমার এমনিতেই ঘুম আসবে। তুই ভালো থাকিস বাবা। কলটা কেটে দেওয়ার পর ফোনটা রাশিদের হাতে ফেরত দিলাম। রাশিদ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। বাড়ি ফেরার পথে গ্রামের মেঠো রাস্তায় যখন হাঁটছিলাম, তখন মাথার উপর সন্ধ্যের অন্ধকার নেমে আসছে। চারপাশের গাছে গাছে জোনাকি জ্বলছে। মনটা ভারী হলেও বুকের ভেতর এক অদ্ভুত জোর পাচ্ছিলাম। আম্মা ভেবেছিল আইন আর হুমকি দিয়ে আমার আর আব্বার বাঁধন কেটে দেবে, কিন্তু আম্মা জানে না, যে সম্পর্কের গোড়ায় আসল টান থাকে তা আদালতের এক টুকরো কাগজে কোনোদিন মুছে ফেলা যায় না। ঘরে ফিরে নানিকে বললাম, নানি, ভাত দাও, খাবো। নানি অবাক হয়ে আমার দিকে তাকালো। তারপর মুখে এক চিলতে স্বস্তির হাসি নিয়ে দ্রুত রান্নাঘরের দিকে ছুটে গেল। আমি জানি আমাকে এখন শক্ত হতে হবে। আব্বা ওখানে আমার জন্য লড়ছে, আর আমাকে এখানে নিজের লড়াইটা চালিয়ে যেতে হবে। দিনগুলো কেমন যেন একঘেয়ে আর থমথমে হয়ে পার হচ্ছিল। নানা বাড়িতে আমার থাকার ব্যবস্থা হলেও মনটা সবসময় টাঙ্গাইল শহরে সেই ছোট্ট দোকানে পড়ে থাকত। স্কুলের বই খুলে বসতাম ঠিকই, কিন্তু রিডিং পড়ার ফাঁকে কেবল আব্বার সেই শুকনো মুখটা মনে পড়ত। নানা বাড়ির কেউ আমার সাথে তেমন একটা কথা বলতো না, কেবল নানি নিয়ম করে খাবার দিয়ে যেত। একদিন সকালে নতুন আব্বার কসমেটিক্সের দোকানে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল, যা আমি কয়েকদিন পর নানা বাড়িতে বসে শুনতে পেরেছিলাম। বড়বাজারের গলিতে নতুন আব্বা আনোয়ার সাহেবের মিসাস রূপালী কসমেটিক্স নামের বেশ নামকরা একটা পাইকারি দোকান আছে। বেলা 11টার দিকে আনোয়ার সাহেব যখন ক্যাশ বাক্সে বসে হিসাব মিলাচ্ছিলেন, ঠিক তখনই দোকানের সামনে এসে দাঁড়ালো নীল রঙের একটু ময়লা শার্ট, গায়ে রোদে পোড়া ঘামের গন্ধ, চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে ছোট একটা প্লাস্টিকের থলে। আনোয়ার সাহেব চশমাটা নাকের ওপর থেকে নামিয়ে অবাক হয়ে তাকালেন। কাকে যান? আব্বা কয়েক সেকেন্ড দরজায় দাঁড়িয়ে ইতস্ত করলেন। তারপর একদম বিনয়ী গলায় বললেন, আমি আমি খালেক, শাহিদের বাবা। নামটা শুনতে আনোয়ার সাহেবের হাতের কলমটা খাতার ওপর থমকে গেল। মুখের ভাব এক মুহূর্তেই বদলে কঠিন হয়ে গেল। তিনি দোকানের কর্মচারীকে ইশারায় বাইরে যেতে বললেন। তারপর গলার স্বর একটু উঁচিয়ে বললেন, আপনি এখানে কেন আছেন? আপনার তো সাহস কম না? সোফিয়া আপনাকে স্পষ্ট বলে দিয়েছে না যে ছেলের কাছে যাওয়ার চেষ্টা করবেন না? আব্বা কোনো রাগ বা উত্তাপ দেখালেন না, বরঞ্চ কাচের কাউন্টারের সামনে 2 হাত জোর করে দাঁড়ালেন। হাত দুটো আব্বার কাঁপছিল। আনোয়ার ভাই, আমি আপনার সাথে কোনো ঝগড়া করতে আসি নাই। আব্বার গলার আওয়াজটা এতই করুণ ছিল যে দোকানের কর্মচারীটাও দরজায় দাঁড়িয়ে থমকে গেল। আমি একটা ছোট মানুষ, ভাঙা একটা দোকান চালিয়ে কোনো মতে পেট ভাত জোগাড় করি। আপনার ধন সম্পদ আছে, সমাজে সম্মান আছে, সুফিয়াকে নিয়ে আপনি সুখে সংসার করেন, আমার তাতে কোনো হিংসা নাই। আনোয়ার সাহেব চুপ করে বিরক্ত নিয়ে তাকিয়ে রইলেন।
আব্বা একটা লম্বা শ্বাস ফেলে পকেট থেকে চোখ মোছার গামছাটা বের করলেন। ভাই, আপনার কাছে আমার একটা ভিক্ষা। আমার ওই 12 বছরের ছেলেটা আমাকে ছাড়া বাঁচবে না, আর আমিও তাকে ছাড়া এই বয়সে একা থাকতে পারতেছি না। সুফিয়া তো নতুন সংসার পাইছে, ওর নিজের জীবন গুছিয়ে নেওয়ার জায়গা আছে, কিন্তু আমার তো শাহেদ ছাড়ার কিচ্ছু নাই। আপনি একটু দয়া করে সুফিয়াকে বুঝিয়ে বলুন ও যেন ছেলেটাকে আমার কাছে দিয়ে দেয়। আমি কথা দিচ্ছি ভাই, আমি আর আমার পোলা কোনোদিন আপনাগোর ধারে কাছেও ঘেঁষব না, এই শহরের মুখও দেখব না, অন্য কোথাও গিয়ে ছোটখাটো কাজ করে খেয়ে পড়ে থাকবো। কথাগুলো বলতে বলতে আব্বার চোখের কোণ দিয়ে পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছিল। একজন রক্তমাংসের বাপের এমন নিঃস্ব আর আত্মসমর্পণ দেখে আনোয়ার সাহেব এক মুহূর্তের জন্য যেন ভাষা হারিয়ে ফেলেন। যে লোকটাকে সুফিয়া এতদিন মাতাল, ভদ্র, অভদ্র আর ঝগড়াটে বলে বর্ণনা দিয়েছে, তার সামনে দাঁড়িয়ে থাকা এই অসহায় মানুষটার চেহারা যেন সম্পূর্ণ অন্য কথা বলছিল। আব্বার এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। হাত জোর করে মাথা নিচু করে দোকান থেকে বের হয়ে গলি ধরে হেঁটে চলে গেলেন। সেদিন রাতে বাসায় আনোয়ার সাহেব আর আম্মা দুজনে রাতের খাবার খেতে বসেছিলেন। টেবিলে নানা পদের খাবার সাজানো, কিন্তু আনোয়ার সাহেব যেন অন্যমনস্ক হয়ে থালায় হাত চালাচ্ছিলেন। আম্মা খেয়াল করে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আজ দোকান থেকে আসার পর থেকেই চুপচাপ আছো, কোনো ঝামেলা হয়েছে নাকি? আনোয়ার সাহেব পানির গ্লাসটা হাতে নিয়ে একটু সময় ভাবলেন, তারপর আম্মার দিকে সোজা তাকিয়ে শান্ত গলায় বললেন, আজ সকালে তোমার প্রাক্তন স্বামী আমার দোকানে এসেছিল। কথাটা শুনতেই আম্মার হাতের জলের গ্লাসটা থালায় পড়ে যেতে যেতে বাঁচল। আমার মুখ 1 সেকেন্ডের জন্য ফ্যাকাশে হয়ে গেল। চোখে জমে উঠল তীব্র ভয় আর রাগ। কি বলছো তুমি? আম্মা গলার তোর বাড়িয়ে বলল, খালিক তোমার দোকানে গেছে? ও নিশ্চয়ই তোমাকে গালাগালি করেছে বা ভয় দেখিয়েছে। দাঁড়াও, আমি ভাইকে কালি বলে আর ব্যবস্থা করছি। আনোয়ার সাহেব আম্মার এত দ্রুত উত্তেজনায় একটু অবাক হলেন। তিনি হাত তুলে আম্মাকে থামালেন। না সোফিয়া, ও আমাকে কোনো হুমকি দিতে আসে নাই, এমনকি একটা খারাপ কথাও বলে নাই। আম্মা থমকে গেলেন। তাহলে কেন গিয়েছিল ও? আনোয়ার সাহেব চেয়ার থেকে উঠে আস্তে আস্তে আম্মার পেছনে এসে দাঁড়ালেন। অত্যন্ত সহজ আর ভারী গলায় সুফিয়ার কাঁধে একটা হাত রাখলেন। আম্মা ঘাড় তুলে আনোয়ার সাহেবের দিকে তাকালো। লোকটা আমার কাছে এসে কান্নাকাটি করছিল। সুফিয়া, আনোয়ার সাহেব নিচু গলায় বললেন। সে আমার পা ধরার বাকি রেখেছিল। বলল, তুমি তো নতুন সংসার পেয়েছ, নতুন করে জীবন শুরু করেছ, কিন্তু তার তো আর কেউ নেই। ছেলেটাকে সে খুব ভালোবাসে। সে হাত জোর করে আকুতি জানিয়ে গেল, তুমি যেন শাহিদকে তার কাছে ফিরিয়ে দাও। সে কথা দিয়েছে ছেলেটাকে নিয়ে সে আর কোনোদিন আমাদের সামনে আসবে না, অন্য কোনো শহরে চলে যাবে। আম্মা ঝটকা মেরে কাঁধ থেকে আনোয়ার সাহেবের হাতটা সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। তুমি ওর মিষ্টি কথায় ভুলে গেছো? ও একটা অভিনয়বাজ। আমি কোর্ট থেকে অনেক কষ্ট করে ছেলেকে নিজের কাছে আনছি, এখন ওকে আবার ওই ভিখারির হাতে তুলে দেব? কখনোই না। আনোয়ার সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, সোফিয়া, রাগ করো না, মাথা ঠান্ডা করে একটু চিন্তা করো। আমি লোকটার চোখে কোনো নাটক দেখি নাই। একজন বাপের আসল কান্না চেনা যায়। তার ওপর শাহেদও কিন্তু আমাদের এই বাড়িতে বা নানা বাড়িতে এক মুহূর্তের জন্য শান্তিতে নেই। ছেলেটার মুখটা দেখেছো কোনোদিন? ও মানসিকভাবে ভেঙে পড়েছে। তুমি নিজের জেদ মেটাতে গিয়ে বাচ্চার জীবন নষ্ট করছো না তো? আম্মা ঘরের মাঝখানে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল। আনোয়ার সাহেবের এই সোজা প্রশ্নটা যেন আম্মার ভেতরের শক্ত অহংকারটি ভেঙে চুরমার করে দিল। আম্মা ভেবেছিল নতুন স্বামী খালেকের ওপর রাগ দেখাবে, কিন্তু সেখানে আনোয়ার সাহেবই উল্টো খালেকের পক্ষে কথা বলছেন। শাহেদ আমার ছেলে। আম্মা চিৎকার করে বলল, ওর ভালো মন্দ ভাবার দায়িত্ব আমার। কিন্তু ও তো আমাকে চায় না সোফিয়া। কিন্তু ও তো তোমাকে চায় না সোফিয়া। আনোয়ার সাহেব একদম বাস্তব কথাটা সামনাসামনি বলে দিলেন। ছেলেটা দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে। তুমি ওকে জোর করে আটকে রেখে নিজের অপরাধবোধ ঢাকতে চাইছ। আমার মনে হয় শাহেদকে তার বাবার কাছে দিয়ে দেওয়াই সবার জন্য ভালো হবে। আমাদের নতুন সংসারে অন্তত শান্তি আসবে। আনোয়ার সাহেব আর কোনো কথা না বাড়িয়ে ঘরের বাইরে চলে গেলেন। আমার ড্রেসিং টেবিলের আয়নার সামনে এসে দাঁড়ালেন। ঘরের বাতি আলোয় নিজের মুখের দিকে তাকালো। যে ছেলে তাকে ছেড়ে বাপের কাছে পালিয়ে যায়, যে প্রাক্তন স্বামী নতুন স্বামীর পায়ে ধরে কাকুতি মিনতি করে, তাদের ওপর আর কিভাবে রাগ ধরে রাখা যায়?
আমার চোখ দিয়ে হঠাৎ করে কয়েক ফোঁটা পানি গাল বেয়ে নেমে এলো। এই পানির মধ্যে রাগের চেয়ে বেশি ছিল পরাজয়ের যন্ত্রণা। আম্মা এতদিন যা কিছু আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেছিল তা যেন বালি দিয়ে তৈরি ঘরের মতো এক এক করে ধসে পড়ছে। পরদিন সকালে নানা বাড়িতে যখন আমি টিউবওয়েলে মুখ ধুচ্ছিলাম, তখন হঠাৎ দেখি গেট দিয়ে আম্মা ঢুকছে। আমার হাঁটাহাঁটির ধরন দেখে এবং মুখের ভাব দেখে বুঝলাম বড় কোনো কিছু একটা ঘটে গেছে। আম্মা সোজা আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখে ঘুমহীন রাতের স্পষ্ট ছাপ। শাহেদ, আম্মা একদম শুকনো গলায় বলল, তোর জামা কাপড়গুলো ব্যাগে তোল। আজ বিকেলে আমি তোকে টাঙ্গাইলে তোর বাপের দোকানে রেখে আসব। আমি হাতের পানি মোছা থামিয়ে একদম স্তব্ধ হয়ে আম্মার দিকে তাকিয়ে রইলাম। আমার বিশ্বাসই হচ্ছিল না আম্মা এই কথাটা নিজের মুখে বলছে। আম্মার কথাটা শোনার পর থেকে কয়েক সেকেন্ডের জন্য আমি যেন কানকে বিশ্বাস করতেই পারছিলাম না। হাতের গামছাটা ধরে ঠায় দাঁড়িয়ে রইলাম। আম্মা আর আমার দিকে না তাকিয়ে সোজা ঘরে ঢুকে গেল। ঘণ্টাখানিকের মধ্যেই নানি ব্যাগে আমার কয়েকটা ধোয়া জামা কাপড় গুছিয়ে দিল। নানির চোখে পানি। নানি হয়তো বুঝতে পেরেছিল এই ভিটির চেয়ে বাবার সেই ছোট ঘরটাতেই আমার মনের আসল শান্তি। আম্মা যখন ঘর থেকে বের হলো তখন তার হাতে ছোট একটা হ্যান্ডব্যাগ। উঠানে নানা দাঁড়িয়েছিলেন মুখ ভার করে, কিন্তু আম্মা নানার সাথে কোনো কথা বলল না। আমাকে ইশারায় ডাকলো, চল। আমরা দুজন হেঁটে গ্রামের কাঁচা রাস্তা ধরে বড় রাস্তার দিকে চললাম। মোড়ের কাছে পৌঁছানোর পর আম্মা হঠাৎ দাঁড়িয়ে গেল। চারপাশে তখন কেউ নেই, কেবল রাস্তার পাশে তালগাছগুলোর পাতায় বাতাসের ঝিঝি শব্দ। আম্মা হঠাৎ কোনো কিছু না বলে রাস্তার ওপরে হাঁটু গেড়ে বসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমার বুকের ভেতর থেকে আসা এক অদ্ভুত কান্নার তোড়ে তার শরীরটা কেঁপে উঠল। আমার ঘাড়ের উপর আমার তপ্ত চোখের পানি এসে পড়ল। আম্মা আমার গালে কপালে বারবার চুমু খাচ্ছিল। আমার এই রূপ আমি আগে কোনোদিন দেখিনি। আমাকে তুই কোনোদিন বুঝলি না রে বাপ। আম্মা ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমারে তুই একদম পর করে দিলি তাই না? তুই তো সবই বুঝিস, তাহলে আমি কেন তোর বাপের কাছ থেকে চলে আসছিলাম? এইটুকু কেন বুঝিস না? আমি একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। মুখ দিয়ে একটা শব্দ বের হলো না। আম্মা আমার গাল দুটি দুই হাতে চেপে ধরে আমার চোখের দিকে তাকালো। আমার চোখ দুটো একদম লাল। তোর বাবাকে আমি নিজে পছন্দ করে বিয়ে করেছিলাম শাহেদ। তোর নানা নানির অমতে গিয়ে পরিবারের সাথে যুদ্ধ করে ওকে বিয়ে করেছিলাম। ভাবছিলাম মানুষটা আমাকে মাথায় করে রাখবে, কিন্তু বিয়ের পর সে আমার জীবনটা কিভাবে নরক বানিয়ে দিয়েছিল তা তোকে বলায় বোঝাতে পারবো না। কেন আমাকে ঘর ছাড়তে হয়েছিল সে কষ্ট তুই একদিন বড় হলে ঠিকই বুঝবি। আম্মা এক লহমায় নিজের শাড়ির আঁচলটা দিয়ে চোখ দুটো মুছে ফেলল। তারপর ভ্যানিটি ব্যাগটা খুলে ভেতর থেকে বেশ কিছু টাকা বের করে জোর করে আমার পকেটে গুজে দিল। তোর পকেটে টাকা দিয়ে তো সংসার চলবে না, এই টাকাগুলো রাখ। আর তোর বাপকে বলিস আমি যেন আর কোনোদিন কোনো ঝামেলায় না পড়ি। তুই আমাকে ভুল বুঝিস না শাহেদ। 10 মাস থেকে পেটে রেখেছি। কোনো মা চায় না তার সন্তান তার থেকে দূরে যাক। আমার এই কথাগুলোর সামনে আমি একদম চুপ হয়ে গেলাম। আমার মনের ভেতর অজানা সব রাগ আর ক্ষোভ যেন হঠাৎ এক নিমেষেই হালকা হয়ে গেল। একটা 12 বছরের ছেলের পক্ষে মা আর বাবার এই জটিল হিসেব নিকেশ বোঝা সম্ভব ছিল না। আমি শুধু আমার মুখের দিকে তাকিয়ে রইলাম, কোনো উত্তর দিতে পারলাম না। আম্মা উঠে দাঁড়িয়ে আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। গায়ের শাড়ির আঁচলটা ঠিক করে বলল, চল, গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে। লোকাল বাসে ওঠার পর পুরোটা পথ আম্মার এক বর্ণ কথা বলল না। জানালার বাইরে তাকিয়ে রইল, কিন্তু তার একটা হাত আমার হাতটাকে শক্ত করে ধরে রেখেছিল, যেন বাসের প্রতিটি ঝাঁকুনিতে সে নিজের ভেতরের মায়ের অস্তিত্বটুকু আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছে। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামার মুখে, তখন বাস টাঙ্গাইল বাস স্ট্যান্ডে এসে পৌঁছালো। সেখান থেকে রিক্সা নিয়ে সোজা সেই চেনা গলির ইলেকট্রনিক্স দোকানের সামনে। দোকানের ভেতরে একটা টেবিল ফ্যানের কয়েল বাঁধার কাজ করছিলেন আব্বা। ময়লা শার্ট, চোখে চশমা। রিক্সা থেকে নেমে আম্মা আমাকে নিয়ে দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। আব্বা রিক্সার আওয়াজ পেয়ে মাথা তুললেন। আমাদের দুজনকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে আব্বার হাতের তারের কয়েলটা মেঝেতে পড়ে গেল। চশমাটা নাকের উপর থেকে সরে নিচে নেমে এলো। আব্বা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। আম্মা এক পা এগিয়ে গিয়ে দোকানের কাউন্টারের সামনে দাঁড়ালো। গলার স্বরটা অসম্ভব করা আর শক্ত শোনালো, খালেক। আম্মা আব্বার দিকে সোজা তাকিয়ে একদম কড়া গলায় বলল,
আমার ছেলেকে তোমার কাছে রেখে গেলাম, কিন্তু একটা কথা ভালো করে কান খুলে শুনে রাখো। যদি ওর কোনো কিছু হয়, যদি ও না খেয়ে থাকে বা অসুস্থ হয়, তবে মনে রেখো সেই দিনই তোমার শেষ দিন। কোর্টের কাগজ কিন্তু এখন আমার কাছেই আছে। এক নিমিষে তোমাকে জেলে পাঠাবো। আব্বার মুখটা থমকে গেল। তিনি কোনো কথা না বলে শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আম্মা এবার আমার দিকে ফিরল। তার কড়া চোখের ভাবটা এক মুহূর্তেই হারিয়ে গিয়ে সেখানে জমে উঠল চোখের জল কান্না। আম্মা আবার আমাকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল। পড়াশোনা মন দিয়ে করবি বাবা। আম্মার কপালে একটা চুমু খেয়ে বলল, কোনো কষ্ট হলে, কোনো কিছু দরকার হলে সাথে সাথে আমাকে ফোনে জানাবি, বুঝলি? আম্মার এক সেকেন্ডও দাঁড়ালো না। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে হনহন করে রিকশার দিকে হেঁটে গেল। রিকশায় উঠে বসতেই রিকশাওয়ালা প্যাডেল মারতে শুরু করলো। আমি গলির মুখে দাঁড়িয়ে আম্মার চলে যাওয়া দেখতে লাগলাম। রিকশাটা আস্তে আস্তে গলির মোড়ে মিলিয়ে যেতেই হঠাৎ আমার বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল। অদ্ভুত এক কষ্ট এসে গলাটা চেপে ধরল। আমি তো এটাই চেয়েছিলাম। কতদিন ধরে মনে মনে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আব্বার কাছে ফিরব, স্বাধীন হব। কিন্তু আম্মা এভাবে কান্না ভেজা মুখে চলে যাওয়ার পর কেন এত কষ্ট হচ্ছে? কতদিন হলো আম্মাকে মন খুলে ভালোবেসে আম্মা বলে ডাকি না। আজ আম্মার সেই কেঁদে ওঠা মুখটা দেখে ভেতর থেকে অসম্ভব ইচ্ছে করছিল পেছন থেকে দৌড়ে গিয়ে বলি, আম্মা তুমিও থেকে যাও, আম্মা তুমি যেও না। কিন্তু আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি শুধু চুপচাপ দাঁড়িয়ে আম্মার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইলাম। পকেটে রাখা আম্মার দেওয়া টাকাগুলো তখন আমার হাতের ছোঁয়ায় ভীষণ ভারী ঠেকছিল। রিকশার শব্দটা গলির মোড়ে মিলিয়ে যাওয়ার পরও আমি দাঁড়িয়ে রইলাম। পকেটের ভেতর আম্মার জোর করে গুজে দেওয়া টাকাগুলো হাত দিয়ে শক্ত করে চেপে ধরেছি। কেমন জানি একটা অস্বস্তি পুরো শরীরে কাজ করছে। কত বছর ধরে ভেবেছি আব্বার কাছে চলে আসব, কোনো ঝামেলা থাকবে না। কিন্তু আম্মা যখন কপালে ওইভাবে চুমু দিয়ে কেঁদে কেঁদে চলে গেল, মনটা কেমন যেন একদম ভারী হয়ে গেল। হঠাৎ আব্বা পেছন থেকে এসে আমার হাতটা শক্ত করে ধরে ফেলল। আব্বার চোখে চশমাটা একদম ঝাপসা হয়েছিল। আমার মুখ না দেখে শোনা কড়া কথাগুলো, গলির মানুষের তাকানো, সবকিছু তো আব্বাই সহ্য করল। আব্বা রাস্তায় হাঁটুর উপর ভর দিয়ে বসে পড়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে একদম ছোট বাচ্চার মতো কেঁদে দিল। আব্বার গায়ের ঘামের গন্ধটা নাকে আসতেই আমার বুকের ভেতরটাও কেমন করে উঠল। আব্বার শরীরটা থরথর করে কাঁপছিল। শাহেদ, সত্যি চলে আসলি তুই? আর যাবি না রে তো বাবা? আমি আব্বার কাঁধে হাত রাখলাম। মুখ ফুটে কোনো কথা বের হলো না। আব্বা তাড়াতাড়ি চোখের পানি মুছিয়ে জামার হাতায় চশমাটা পরিষ্কার করে উঠে দাঁড়ালো। চল বাবা, আজ দোকান বন্ধ করে দিই, কাজ আর ভালো লাগছে না। দোকানের ঝাপগুলো বন্ধ করে তালা দিল আব্বা। আমরা হেঁটে গলির মোড়ের মোস্তফার হোটেলে গেলাম। হোটেলে ঢুকে আব্বা মোস্তফা ভাইকে বলল, 2 থালা ভাত আর একদম ভালো দেখে মাংস দাও তো ভাই, পোলাটা কতদিন পর আসলো। থালায় গরম ভাত আর মাংসের বাটি দিয়ে গেল লোকটা। আব্বা বাটি থেকে সব বড় টুকরোগুলো বেছে বেছে আমার থালায় তুলে দিল। খা বাবা, পেট ভরে খা। আমি হাত দিয়ে ভাতের লোকমা মুখে নিলাম, কিন্তু গলার নিচে নামতে চায় না। মুখে কোনো স্বাদ পাচ্ছিলাম না। খালি মনে পড়ছিল আম্মা কিভাবে মুখটা চেপে ধরে কেঁদে বলল, 10 মাস তোকে পেটে রাখছি। কোন মা চাই সন্তানকে দূরে ঠেলে দিতে? আগে ভাবতাম আম্মা খুব খারাপ, আব্বাকে কষ্ট দেওয়ার জন্যই আমাকে আটকে রাখত। কিন্তু আজ কেন জানি মনে হচ্ছে ভুলটা বোধহয় শুধু আম্মার একার ছিল না। আব্বা আমার দিকে তাকিয়ে বলল, কিরে, খাচ্ছিস না কেন? তরকারি খারাপ হয়েছে নাকি? না আব্বা, খাচ্ছি তো। আমি জোর করে 2টো ভাত গিললাম। খাওয়া শেষ করে আব্বার মেজ ঘরে এলাম। ঘরে ঢুকে আব্বা কোণের টেবিল থেকে এক গাদা ওষুধ বের করলো। লাল, হলুদ, নানা রঙিন 4-5টা বড় বড় ক্যাপসুল। গ্লাসের পানি দিয়ে এক ঢোকে সবগুলো গিলে ফেলল। আমি আর থাকতে না পেরে সোজা আব্বার সামনে গিয়ে দাঁড়ালাম। আব্বা, তুমি প্রতিদিন এত কিসের ওষুধ খাও? এত ওষুধ তো কোনো ভালো মানুষ খায় না। আব্বা গ্লাসটা নামিয়ে রেখে একটু থমকে গেল। চশমাটা খুলে বলল, আরে কিছু না রে, ঘুমের ওষুধ। রাতে একটু শরীর ব্যথা করে, তাই খাই। তুমি মিথ্যা বলছো আব্বা। আমি একদম সরাসরি বললাম, ঘুমের ওষুধ এগুলো হয় নাকি? সত্যি করে বলো তো, তোমার আসলে কি হয়েছে? আব্বার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ওসব কথার জবাব না দিয়ে চট করে কথা ঘুরিয়ে নিল। আমার চোখের দিকে তাকিয়ে বলল, তোর আম্মার জন্য মন খারাপ হচ্ছে, তাই না রে সাহেব? আমি একদম চুপ হয়ে গেলাম। কি বলবো বুঝে উঠতে পারলাম না। আব্বার কোনো কথা বাড়ালো না। ঘরের লাইটটা নিভিয়ে দিল।
অনেক রাত হয়েছে, শুয়ে পড়, কাল সকালে কাজ আছে। আমরা দুজন পাশাপাশি শুয়ে পড়লাম। আব্বা আমার মাথায় হাত বুলাতে লাগলো, ঠিক যেমনটা ছোটবেলায় দিত যখন আমি ভয় পেতাম। আব্বার হাতের তালুটা খসখসে শুকনো। রাত তখন অনেক, চারপাশে একদম চুপচাপ। হঠাৎ আব্বার বুক থেকে একটা ভয়াবহ কাশির তোড় উঠল, এত জোরে আর বুক ফাটা কাশি যে আব্বা বিছানায় সোজা হয়ে বসে পড়ল। কাশি আর থামে না। আব্বা দুহাতে নিজের বুক চেপে ধরে কোকাতে লাগলো। আমি তাড়াতাড়ি উঠে লাইটটা জ্বালিয়ে দিলাম। আব্বার চোখ দুটো রক্তলাল হয়ে গেছে, কপালের রগগুলো ফুলে উঠেছে। আব্বা, কি হয়েছে তোমার? আমি ভয় পেয়ে চিল্লিয়ে উঠলাম। জগ থেকে গ্লাসে পানি নিয়ে আব্বার মুখে ধরলাম। আব্বা একটু পানি খেলো, কিন্তু কাশি থামল না। আব্বা পাশে রাখা ময়লা গামছাটা দিয়ে মুখ চেপে ধরল। কয়েক মিনিট পর কাশি কিছুটা কমলে আব্বা দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে হাঁপাতে লাগলো। আমি গামছাটার দিকে তাকাতেই বুকের ভেতরটা হঠাৎ ছ্যাদ করে উঠল। সাদা গামছায় থোকা থোকা কালচে লাল রক্ত লেগে আছে। আমার হাত থেকে পানির গ্লাসটা মেঝে পড়ে ভেঙে গেল। আব্বা, এটা রক্ত না? আমি কেঁদে ফেলাম। তুমি এত কাশো কেন? তোমার শরীরে কি হয়েছে আব্বা? আব্বা তাড়াতাড়ি গামছাটা তোশকের নিচে লুকিয়ে ফেলে বলল, কিছু না বাবা, বুকে একটু ঠান্ডা লাগছে। তুমি আবারও মিথ্যা বলছো? আমি আব্বার জামা চেপে ধরে কেঁদে উঠলাম। কালকে সকালে তোমার ইনি ডাক্তারের কাছে যাবো। এভাবে থাকলে তো তোমার যক্ষা হয়ে যাবে। তুমি আমার এই সত্যি কথাটা বলো। আব্বা কোনো জবাব দিল না, শুধু দুহাত দিয়ে আমাকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে রাখল। আব্বা আমার মাথায় হাত রেখে একটা লম্বা শ্বাস ফেলল। আব্বার চোখের কোণ বেয়ে এক ফোঁটা গরম পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। সকাল হতেই আব্বাকে নিয়ে টানাটানি শুরু করলাম। আব্বা দোকানে যাওয়ার বাহানা করছিল, বলছিল কয়েল বাঁধার কিছু জরুরি কাজ জমে আছে। কিন্তু আমি আর আজ কথা শুনলাম না। আব্বার শার্টের হাতা শক্ত করে ধরে টেনে ঘর থেকে বের করলাম। কাল রাতের সেই রক্তমাখা গামছাটার দৃশ্য দেখার পর আমার ভেতর এক অজানা ভয় তোলপাড় করছিল। বাজারের মোড়ে একটা ছোট প্রাইভেট ক্লিনিক আছে, সেখানে সদর হাসপাতালের ডক্টর সকালে বসেন। সিরিয়াল পেয়ে যখন ডাক্তারের রুমে ঢুকলাম, তখন বেলা 10টা বাজে। আব্বার গায়ে সে আগের দিনের নীল শার্টটা, চোখে চশমা। ডাক্তার সাহেব চশমার ওপর দিয়ে আব্বার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বুক আর পিঠ পরীক্ষা করলেন স্টেথোস্কোপ দিয়ে। আপনার এত কড়া কাশি কতদিন ধরে? ডাক্তার গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন। আব্বা নিচু গলায় বলল, এই তো স্যার, কয়েক মাস হবে। একটু ঠান্ডা লাগছিল আর কি। আমি আর থাকতে পারলাম না, কাল রাতের কথা এক নিঃশ্বাসে বলে ফেললাম। আঙ্কেল, আব্বা মিথ্যা বলছে। কাল রাতে কাশির সাথে অনেকগুলো রক্ত পড়েছে। আর আব্বা ম্যাচের ঘরে 4-5 পদের বড় বড় ওষুধ খায়। আমার কথা শুনে ডাক্তার আব্বার দিকে কড়া চোখে তাকালেন। ওই ওষুধগুলো পাতার সাথে এনেছেন? আব্বার পকেট থেকে প্লাস্টিকের ছোট কৌটাটা বের করে ডাক্তারের সামনে রাখল। ডাক্তার সাহেব পাতার নামগুলো দেখেই হাত থেকে কলমটা টেবিলে রেখে দিলেন। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে তাকালেন। তারপর আব্বাকে বললেন, আপনি এই ওষুধগুলো কোথায় পেয়েছেন? সদর হাসপাতালের ক্যান্সার ওয়ার্ডে দেখাইছিলেন। ক্যান্সার শব্দটা শোনা মাত্রই আমার মাথার ভেতরে যেন বিকট একটা বাজ পড়ল। ঘরের চারপাশটা এক মুহূর্তেই ঘুরতে লাগলো। আমি আব্বার দিকে তাকালাম। আব্বার মুখে কোনো চমকানোর ভাব নেই, যেন সে এই শব্দটার কথা আগে থেকেই জানত। আব্বা মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে রইল। ডাক্তার সাহেব আমার মুখের দিকে তাকিয়ে নরম গলায় বললেন, ছেলেটার বয়স কম, ওর সামনে মিথ্যা বলে লাভ নাই। ওনার লাংসের ক্যান্সার মনে হয় লাস্ট স্টেজে চলে গেছে। শরীরের ভেতরে রোগটা অনেক দূর ছড়িয়ে পড়ে চিকিৎসা না করলে প্রথম দিকে। ওষুধগুলো দেওয়া হয়েছিল খালি ব্যথা আর কাশি একটু কম রাখার জন্য। এই অবস্থায় ওনাকে বেশি দিন ধরে রাখা সম্ভব না। ডাক্তার সাহেব আর কি যেন বলছিলেন, কিন্তু আমার কানে আর কোনো কথাই ঢুকছিল না। বুকটা খালি এক অদ্ভুত যন্ত্রণায় চেপে আসছিল। চোখের সামনে থেকে চারপাশের বাতি, ডাক্তারের টেবিল, ওষুধের পাতা সব ঝাপসা হয়ে গেল। ক্লিনিক থেকে বের হয়ে আমরা যখন রাস্তায় নামলাম, তখন আমি আব্বার এক হাত শক্ত করে ধরে রেখেছি, কিন্তু এই হাতটা যেন আগের চেয়ে অনেক বেশি ঠান্ডা ঠেকছিল। রাস্তার মোড়ের একটা বটগাছের ছায়া গিয়ে আমি থমকে দাঁড়ালাম। আব্বার দুটো হাত জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলাম। তুমি আমারে আগে বলো নাই কেন আব্বা? এত বড় রোগ নিয়ে তুমি একা একা কষ্ট পাইছো। ওই স্যাঁতস্যাঁতে ঘরে একা পড়ে থেকে তোমারই ওষুধ খেতে হয়েছে। আব্বা আমার মাথায় একটা হাত রাখল। আব্বার চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে চশমার কাচ বেয়ে নিচে পড়েছে। তোকে বলবো কিভাবে বাবা?
আব্বার গলাটা একদম ভেঙে আসছিল। তুই তো আম্মার কাছে ছিলি। আমি ভাবছি জজ সাহেবের বিচারে তোকে তো হারিয়ে ফেললাম। নিজের মরণ ব্যাধির কথা বলে তোকে আর তোর আম্মাকে কষ্ট দিতে চাই নাই। খালি মনে মনে একটা আকুতি ছিল, মরার আগে একবার তোকে যেন কোলে করে নিয়ে শুইতে পারি। আল্লাহ আমার সেই ডাক শুনছে। তুমি কিচ্ছুর জন্য মরবা না। আমি আব্বার বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠলাম। আমি তোমারে বড় হাসপাতালে নিয়ে যাব। আম্মুর দেওয়া টাকা আছে আমার কাছে। আরও টাকা দরকার হলে আমি কাজ করব। আব্বা চশমাটা খুলে শার্টের হাতায় মুছল। হালকা একটা হাসার চেষ্টা করে বলল, ধুর পাগল, মানুষের জীবনের মেয়াদ তো আল্লাহ লিখেই পাঠায়। আমার দিন ফুরাই আছে। ডাক্তারদের ওষুধ দিয়ে আর এই শরীর টিকবে না। আমরা ধীর পায়ে মেজ ঘরের দিকে ফিরে এলাম। দুপুর গড়িয়ে বিকেল হতে হতে আব্বার শরীরটা একদম নিস্তেজ হয়ে পড়ল। ক্রমাগত কাশির তোড়ে আব্বার চোখ মুখ লাল হয়ে উঠছিল। বিকেলে বিছানায় শুয়ে আব্বা হঠাৎ আমার হাতটা শক্ত করে ধরে বলল, শাহেদ, একটা কাজ করবি? আমি আব্বার মুখের কাছে কান নিয়ে গেলাম। কি আব্বা? তোর আম্মাকে একটা ফোন দে। আব্বা খুব কষ্ট করে নিঃশ্বাস নিয়ে বলল, ওকে বল আমি ওর কাছে মাপ চাইছি। নেশা করে গালিগালাজ করে ওর জীবনটা আমি জাহান্নাম বানাইছিলাম। সংসারটা ধরে রাখতে পারি নাই। তোর আম্মা ভালো মেয়ে ছিল, আমি ভালো ছিলাম না। ওরে ফোন দিয়ে একবার আসতে বল। শেষবার তোকে ওর হাতে ভালোই ভালোই তুলে দিয়ে যেতে চাই। আমি খাটের পাশে শক্ত হয়ে বসে রইলাম। আম্মার সেই চলে যাওয়ার দিনের দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল। আম্মা তো আব্বাকে ঘৃণাই করত, কারণ আব্বার সংসারের অশান্তির জন্যই আম্মাকে ঘর ছাড়তে হয়েছিল। কিন্তু সেই আম্মা যাওয়ার সময় কড়া গলায় বলে গিয়েছিল, যদি শাহেদের কিছু হয় তবে খালিককে জেল খাটাবে। আমার মন বলছিল আম্মা আজ নতুন সংসার পেয়েছে। এখন যদি আম্মাকে ফোন দিয়ে বলি আব্বার ক্যান্সার, আব্বা বাঁচবে না, আম্মা কি আসবে? নাকি উল্টো ভাববে আব্বা আবার কোনো নাটক শুরু করেছে আমাকে ধরে রাখার জন্য? আম্মা যদি না আসে তাহলে আব্বার শেষ ইচ্ছেটুকু ধুলোয় মিশে যাবে। পকেটে রাখা মোবাইল ফোনটার ওপর হাত রেখে আমি খাটের কোণে বসে রইলাম। আব্বা চোখ বন্ধ করে শুয়ে আছে। বুকের ভেতর থেকে একটা ঘর ঘর আওয়াজ বের হচ্ছে। বাইরের নীল আকাশটা আস্তে আস্তে কালো হয়ে আসছে। আর আমার মনের ভেতর তখন আব্বাকে নিয়ে অনেক ভয়। আর আম্মাকে ফোন না দেওয়া নিয়ে এক কঠিন টানাপোড়েন শুরু হয়ে গেছে। পকেটে রাখা ছোট বাটন ফোনটা বের করতে গিয়ে আমার হাত দুটো কাঁপছিল। আব্বার বুক থেকে ওঠা ঘর ঘর আওয়াজটা ঘরের নীরবতা চিরে বারবার কানে বাজছিল। ঘড়িতে তখন সন্ধ্যা পার হয়ে গেছে। ঘরের কোণে জ্বলতে থাকা ঘোলাটে লাল বাতিটার দিকে তাকিয়ে আমি আম্মার মোবাইল নম্বরটা টিপলাম। ফোনটা কয়েকবার বাজার পর আমি হ্যালো বলতেই ওপাশ থেকে আম্মার ভারী গলা ভেসে এলো, হ্যাঁ শাহেদ, বল, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? তুই ফোন করছিস যে, কোনো ঝামেলা হয়েছে ওখানে? আমার কড়া গলাটা শুনেই আমার চোখের বাঁধ ভেঙে গেল। মুখে কোনো কথা সরছিল না, খালি ডুকরে কেঁদে উঠলাম। কি হয়েছে শাহেদ? কান্দিস কেন? তোর বাপ কিছু করছে তোর সাথে? তুই বল আমারে। আমার গলায় এবার ভয়ের ছাপ স্পষ্ট। আমি টেনে টেনে শ্বাস নিয়ে কোনো মতে বললাম, আম্মা, আব্বার শরীর খুব খারাপ। আব্বার ফুসফুসে ক্যান্সার হয়েছে। ডাক্তার বলছে লাস্ট স্টেজ। আব্বার বেশি দিন বাঁচবে না। আব্বা তোমারে শেষবারের মতো একটু দেখতে চাইছি আম্মা, তোমারে আসতে বলছে। ওপাশ থেকে এক মুহূর্তের জন্য সব নিশ্চুপ হয়ে গেল। কোনো কথা নেই, কেবল আম্মার নিঃশ্বাসের শব্দ। মনে হচ্ছিল আম্মা হয়তো বিশ্বাস করছে না, হয়তো ভাবছে আব্বার বানানো কোনো নাটক। আম্মা, তুমি বিশ্বাস করো, আমি মিথ্যা বলছি না। ডাক্তারের প্রেসক্রিপশন আমার হাতে। তুমি একটু আসো আম্মা, আব্বা তোমারে খুব ডাকছে। আমি ফোপাতে ফোপাতে বললাম। আম্মা শুধু নিচু গলায় বলল, আমি আসছি। সে রাতটা কিভাবে যে কাটল তা কেবল আল্লাহ জানেন। আব্বার কাশি একটু পরপর উঠছিল। কফের সাথে থোকা থোকা রক্ত গামছায় লেগে যাচ্ছিল। আমি আব্বার মাথায় পানি ঢাললাম, ভেজা গামছা দিয়ে কপাল মুছে দিলাম। আব্বা খালি এক দৃষ্টিতে ঘরে বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল। চোখ দুটো ঝাপসা, কিন্তু সেই চোখে ছিল কারো আশার এক আকুল অপেক্ষা। পরদিন ভোরবেলা মেজঘরের বাইরে একটা রিকশা এসে থামার শব্দ হলো। দরজা ঠেলে ভেতরে ঢুকলো আম্মা। আম্মার পেছনে থমথমে মুখে হেঁটে এলেন নানা আর নানিও। আম্মা ঘরে ঢুকেই সোজা কাঠের খাটের দিকে তাকালো। কঙ্কালসার হয়ে যাওয়া, চোখ ডেবে যাওয়া খালিক সাহেবকে দেখে আম্মা দরজার কাছেই শক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। শাড়ির আঁচলটা মুখে চেপে ধরে আম্মা আড়ালে চোখ মুছল।
এই সেই মানুষ যার সাথে এত বছর সংসার করেছিল, যার উপর রাগে ক্ষোভে ঘর ছেড়েছিল, কিন্তু আজ সেই মান অভিমানের রূপটা এমন করুণ হয়ে সামনে দাঁড়াবে তা হয়তো আম্মা কখনো কল্পনাও করেনি। আব্বা খুব কষ্ট করে চোখ মেলে আম্মার দিকে তাকালো। চশমাটা টেবিল থেকে তুলে চোখে দেওয়ার মতো গায়ে জোরও তখন আর আব্বার ছিল না। সোফিয়া! আব্বার গলা দিয়ে একদম অস্পষ্ট একটা আওয়াজ বের হলো। আম্মা ধীরে ধীরে খাটের পাশে এসে বসলো। এত বছর পর দুজন মানুষের মুখোমুখি বসা, কিন্তু কারো মুখে কোনো কড়া শব্দ নেই। আব্বা আম্মার দিকে হাতটা একটু বাড়ানোর চেষ্টা করে হাঁপাতে হাঁপাতে বলল, আমার ওপর অনেক রাগ ছিল না তোমার? আমি জানি আমি ভালো স্বামী হইতে পারি নাই। নেশা করে সংসারের নিজের হাতে শেষ করছি। তোমার জীবনটা নরক বানাইছিলাম। আমারে মাফ করে দিও সোফিয়া। তোমার কাছে মুখ দেখানোর মুখ আমার নাই। আম্মার নিজেকে ধরে রাখতে পারল না। মুখের আঁচল সরিয়ে ফোপাতে ফোপাতে কেঁদে উঠল। তুমি কেন এত বড় রোগটা চেপে রাখলা? এত কষ্ট পাচ্ছ, আগে কেন আমাদের কিছু জানাও নাই? জানাইলে কি হইতো? আব্বা একটু বিষণ্ণ হাসার চেষ্টা করল। আমার কপালে এই কষ্ট লেখা ছিল। এটা আমার দোষে হয়েছে, তাই শাস্তি তো আমাকে পেতেই হবে। তবে আমার আর কোনো আফসোস নাই। শাহেদকে কাছে পাইছি, তোমাকেও শেষবার দেখতে পারলাম। আব্বা আমার কাঁপতে থাকা হাতটা শক্ত করে ধরে নিয়ে আম্মার হাতের উপর রাখল। আব্বার হাত দুটো বরফের মতো ঠান্ডা হয়ে আসছিল। সোফিয়া, আমার শেষ রক্তটারে তোমার হাতে দিয়ে গেলাম। ওরে দেখা রাখো। ও অনেক অবুঝ, কিন্তু মনটা খুব পরিষ্কার। শাহেদ বাপ আমার, তোর মায়ের কথা শুনে চলিস বাবা। তোর আম্মা তোর খারাপ চাইবে না। আম্মা আব্বার সেই বরফ শীতল হাত দুটো দুই হাতে চেপে ধরে বলল, আমি মাফ করে দিছি তোমাকে। তুমি চিন্তা করো না, শাহেদ আমার কাছেই থাকবে। কথাগুলো শোনার পর আব্বার মুখে যেন এক অদ্ভুত শান্তির ছায়া নেমে এলো। জীবনের সব দেনা পাওনার হিসাব যেন এক লহমায় মিটে গেল। আব্বা আস্তে করে চোখ দুটো বন্ধ করল। আব্বার বুকের ভেতরের সেই ভয়ঙ্কর ঘর ঘর আওয়াজটা আস্তে আস্তে একদম থেমে গেল। ঘরটার ভেতর তখন কেবল আম্মার আর আমার কান্নার শব্দ। আমি আব্বারে জড়িয়ে ধরে জোরে জোরে চিৎকার করে কান্না করতে লাগলাম। খবর পেয়ে বিকেলের মধ্যে গ্রাম থেকে আব্বার চাচা আর চাচাতো ভাইরা এসে পৌঁছালো। মেজঘরের সামনে ছোট গলিটাতে মানুষের ভিড় জমে গেল। বিকেল গড়িয়ে যখন আব্বার লাশ ধুয়ে সাদা কাফনে পেঁচানো হলো, তখন আমার মাথার ভেতরের সবকিছু যেন ওলটপালট হয়ে গেল। এতক্ষণ কেঁদে যাও আমি আর নিজেকে সামলাতে পারলাম না। খাটিয়াটা যখন লোকজন কাঁধে তোলার জন্য এগোলো, আমি এক ছুটে গিয়ে কাফনে মোড়ানো আব্বার বুকের ওপর আছড়ে পড়লাম। আব্বার শরীর ঠান্ডা। তোমরা আব্বারে কই নিয়ে যাচ্ছ? আব্বাকে মাটির নিচে নিয়ে যেও না। আমি আব্বাকে ছাড়া কোথায় থাকব? আমি চিৎকার করে কান্না শুরু করলাম। আব্বার চাচা আমাকে টেনে তোলার চেষ্টা করলেন। শাহেদ, বাবা কাঁদে না। আব্বাকে কবরস্থানে দিতে হবে, শেষ বিদায় জানাতে হয়। না, আমি উঠব না। আমি আব্বার কাফনের কাপড় শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম। আমিও আব্বার সাথে যাবো। আমারও আব্বার সাথে মাটির নিচে দিয়ে দাও। আব্বা একা একা ওই অন্ধকারে থাকতে পারবে না। আমার এই আর্তনাদে আশপাশের মানুষের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। আম্মা দৌড়ে এসে আমাকে পেছন থেকে দুই হাতে জড়িয়ে ধরে টেনে তোলার চেষ্টা করলো, কিন্তু আমি তো তখন আর আম্মার কোনো কথা শুনছিলাম না। 12 বছরের একটা ছেলের গায়ে যে এত জোর আসতে পারে তা কেউ ভাবিনি। আমি আম্মার হাত ছাড়িয়ে আবার আব্বার কাফনের ওপর ঝাঁপিয়ে পড়লাম। আম্মা, ছেড়ে দাও আমারে। তুমি তো আমারে ছেড়েই চলে গেছিলা। আব্বাই তো আমারে হাত ধরে নিয়ে আসছিল। আমি আব্বাকে ছেড়ে কোথাও যাব না। নানা আর আব্বার চাচাতো ভাই মিলে অনেক কষ্টে আমাকে চেপে ধরে সরালেন। কাফনের ওপর থেকে আমার হাত দুটো যখন ছাড়ানো হলো, মনে হচ্ছিল আমার বুকের ভেতরের কলিজাটা কেউ টেনে ছিঁড়ে ফেলছে। পকেটের ভেতর আম্মার দেওয়া নোটগুলো আর পকেটে রাখা আব্বার প্রেসক্রিপশনটা দমড়ে মুচড়ে যাচ্ছিল। কবরস্থানে নিয়ে যাওয়ার পর যখন আব্বাকে মাটির কবরে নামানো হলো, তখন আমি মাটির ওপর আছড়ে পড়ে কাঁদছিলাম। আব্বার গায়ের ওপর এক কোদাল করে মাটি পড়া দেখে মনে হচ্ছিল আমার নিজের ওপরই মাটি দেওয়া হচ্ছে। যে হাতটা কাল রাতেও আমার মাথায় বুলিয়ে দিচ্ছিল, সেই হাতটা আজ চিরতরে অন্ধকার মাটির নিচে তলিয়ে গেল। দাফন শেষ করে সবাই যখন ফিরে আসছে, তখন আম্মা এসে আমার হাত ধরল। চল শাহেদ, আমাদের বাড়ি ফিরে যেতে হবে। আমি আম্মার হাত ঝটকা দিয়ে সরিয়ে দিলাম। না, আমি কোথাও যাব না। আমি আব্বার এই মেজ ঘরেই থাকবো। এই ঘরে আব্বা থাকতো। আব্বার জিনিসপত্র আছে।
আব্বার গন্ধ আছে। আমি কোথাও যাবো না আম্মা। আমি সোজা দৌড়ে গিয়ে সেই চেনা মেজঘরের কাঠের খাটে গিয়ে বসে পড়লাম। দেয়ালের স্যাঁতসেঁতে গন্ধ, আব্বার সে মেঝের উপর পড়ে থাকা চশমার বাক্স আর ওষুধের কৌটা, সব আঁকড়ে ধরে বসে রইলাম। নানা এসে আমার মাথায় হাত রেখে নরম গলায় বললেন, দাদু ভাই, এই ফাঁকা ঘরে তুই একা কিভাবে থাকবি? তোর আব্বা তো আর এই ঘরে নাই, চল আমাদের সাথে। না না না, আব্বা এই ঘরে আছে, তোমরা আমাকে জোর করো না। আমি খাটের পায়া শক্ত করে ধরে চিল্লাতে লাগলাম। আম্মা কেঁদে উঠে আমার সামনে হাঁটু গেড়ে বসল। শাহেদ, তোর বাপের শেষ ইচ্ছাটা তো শুনলি, সে তোকে আমার হাতে দিয়ে গেছে। তুই যদি এভাবে জেদ করিস, তোর বাপের আত্মা কি শান্তি পাবে বাবা? তুই ছাড়া এখন আমার আর কে আছে বল? আমার এই আকুল কান্নার কাছে আমার সব জেদ যেন আস্তে আস্তে ভেঙে গুঁড়ো হয়ে গেল। কতদিন ধরে আম্মার প্রতি রাগ পুষে রেখেছিলাম, কিন্তু আজ সেই রাগের কোনো অর্থ খুঁজে পেলাম না। আম্মার নানা মিলে আমাকে শক্ত করে ধরে জোর করে ঘর থেকে বের করে আনলেন। মেজঘরের দরজায় যখন তালা মারা হলো, মনে হলো আমার শৈশবের পুরোটা সময় সেই স্যাঁতস্যাঁতে ঘরটার ভেতরেই বন্ধ হয়ে গেল। এরপর কেটে গেছে বহুদিন। আম্মার নতুন সংসারে আমি এসে উঠেছি। নানি নানা আমাকে নিজের সন্তানের মতোই আগলে রাখেন, পড়াশোনা চালাই, কিন্তু আমার মন পড়ে থাকে সেই শহরের একটা নির্দিষ্ট মাটির কাছে। প্রতি মাসের সেই শুক্রবারে একটা নিয়ম তৈরি হয়ে গেছে। আম্মা আমাকে নিয়ে টাঙ্গাইলের সেই পুরনো কবরস্থানে আসে। আজও বৃষ্টি ভেজা বিকেলে আমরা আব্বার কবরের পাশে এসে দাঁড়িয়েছি। মাটির কবরের ওপর ছোট ছোট সবুজ ঘাস গজিয়েছে। আমি কবরের একদম মাথার কাছে হাঁটু গেড়ে বসে থাকি। হাত দুটো তুলে যখন দোয়া করতে যাই, গলার কাছে কান্না এসে আটকে যায়। আব্বা, তুমি কেমন আছো? ওই অন্ধকারে তোমার কি খুব ভয় করে? তোমার শরীর কি এখন অনেক ব্যথা করে আব্বা? আমি কবরের মাটিতে হাত রেখে নিঃশব্দে কাঁদতে থাকি। ফোঁটা ফোঁটা চোখের পানি গিয়ে পড়ে আব্বার কবরের ভেজা মাটিতে। আমার ঠিক পেছনে দাঁড়িয়ে থাকে আম্মা। শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে আম্মাও নিঃশব্দে চোখ মুছতে থাকে। যে মানুষটাকে আম্মা একসময় ক্ষমা করতে পারেনি, আজ তার কবরের পাশে দাঁড়িয়ে আম্মার চোখে কেবলই বিষাদ আর এক অজানা অনুশোচনা। বাতাসে কবরের পাশে নিম গাছের পাতাগুলো কেঁপে ওঠে। আমি আব্বার কবরের মাটি ছুঁয়ে মনে মনে বলি, তুমি যেখানেই থাকো আব্বা, তোমার শহর, তোমার দেহ স্মৃতি আর তোমার ভালোবাসা আমি কোনোদিন ভুলব না। সমাপ্ত। কেমন লাগলো বাবার শহর গল্পটি? সব গল্পে তো হ্যাপি এন্ডিং দিয়ে শেষ করি, কিন্তু এই গল্পটি আমি প্রথম থেকেই ভাবছিলাম এভাবে সাজাবো। কেউ যদি পড়ে কষ্ট পেয়ে থাকেন, তার জন্য তার কাছে আমি ক্ষমা প্রার্থী। সবাইকে অনেক ধন্যবাদ।